ওদের শেখ মুজিব দিবস, ফজিলাতুন্নেসা মুজিব দিবস, কামাল দিবস, জামাল দিবস, রাসেল দিবস, প্রত্যাবর্তন দিবস, ওদের তো শেখ হাসিনার স্বদেশ থেকে বাংলাদেশে আসা দিবস, মুরিদ নিয়ে পার্টি শুরু করে দিচ্ছে পীর সাহেবেরা। তো এরা চাঁদা তুলতে তুলতে তো মানুষের ঘরের ভিতর ঢুকে গেছে, আর মেয়েদের মুষ্টির চালের ভিতরে আর হাত দিয়ে দিচ্ছে। কখনো দাড়িপাল্লা পেলে বলে এটাতে জান্নাত পাওয়া যাবে, কখনো যদি মোটরসাইকেল পায় বলে এটাতে জান্নাত, দেওয়াল ঘড়ি পেলে বলে এটাতে জান্নাত, আবার কখনো দেখবেন যদি কাঁঠাল পায় বলবে এটাতে জান্নাত। বিচ্ছিন্ন করে দিচ্ছে চাঁদার যেটা ব্যাপার। বাংলাদেশের শ্রেষ্ঠ চাঁদাবাদ সংগঠন হচ্ছে ইসলামিক দল জামাত ইসলাম। এরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে মুষ্টি চাল থেকে শুরু করে, ইয়ানতের পয়সা থেকে শুরু করে, তারপরে তাফসির ক্লাসের নাম করে লাউ, চাল কুমড়া, হাঁসের ডিম, মুরগির ডিম সবকিছু নেয়। আসিফা আশরাফি পাপিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সে। যে আপনারা বলছেন আপনাদের স্থায়ী কমিটির বৈঠকের সূত্রে আমরা জানতে পারছি যে আপনারা ফেব্রুয়ারি থেকে আপনারা নানান কর্মসূচিতে যাবেন, গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, এই বিষয়গুলোকে সামনে রেখে আপনারা কর্মসূচিতে যাবেন। কি রকম নির্দেশনা দলীয় নেতাকর্মীদের প্রতি আছে, যে কি ধরনের কর্মসূচিতে আপনারা যাবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই নিজে পরিচালিত টক শো আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আপনার এই টক শোতে যারা দেখেন তাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ফেব্রুয়ারি মাসে কর্মসূচি পার্টি স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যে সিদ্ধান্তটা নিয়েছে, এটা আমাদের মাঠ লেভেলের কর্মীদের সাথে এখনো সেটা ব্যাপকভাবে আলোচনাটা শুরু করেননি। তো শুরু করলে আমরা বুঝতে পারবো কি ধরনের কর্মসূচি নেবে। তারপরে আমরা বিএনপি যেহেতু করি, আমরা সব সময় জানি যে বিএনপি একটা গঠনমূলক, তারপরে হচ্ছে শান্তিপ্রিয় এবং মানুষ যাতে কোনো ভোগান্তিতে না পড়ে এরকম কর্মসূচি দায়িত্বশীলতার জায়গা থেকে সারা জীবনই সেটা করে আসছে। এটা নিয়ে আওয়ামী লীগ সরকার অনেক তুচ্ছতাচ্ছিল্য করছে আমাদেরকে। তো তুচ্ছতাচ্ছিল্য করে তো লাভ নাই, কারণ এক আওয়ামী লীগ স্বৈরাচার কায়দায় অবৈধভাবে 15 বছর জগদ্দল পাথরের মতো ক্ষমতা চেপে বসে আছে। সেইটা জনগণের আর একটা অশান্তি। আর ওকে উৎখাত করতে যে আমি এমন কর্মসূচি দিব যে জনগণের বিপক্ষে চলে যাবে, কি জনগণের শান্তির ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করবে, শান্তিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, এরকম কর্মসূচি বিএনপি কখনোই অতীতেও দেয়নি এবং বর্তমানে দেবে বলে আমি আশা রাখি না। অবশ্যই জনগণের সাথে বিএনপি হরতাল সামঞ্জস্যপূর্ণ ভাবে। অবরোধের মতো কর্মসূচি দিয়েছে, তো হরতাল অবরোধ কর্মসূচিতে তো জনগণের কিছু না কিছু সমস্যা সেইটা তো তৈরি হয়। সেইটা তো হরতাল, সেটা নির্বাচনের সময়, নির্বাচন অবৈধ তফসিল ঘোষণা করার সময়, সেটা তো সামান্য কিছু। কিন্তু সারা বছর তো আমরা গণসংযোগ, মিছিল, মিটিং, লিফলেট বিলি, বিভাগীয় সমাবেশ, জেলাওয়ারি সমাবেশ, এগুলা জনগণ সম্পৃক্ত প্রোগ্রামই কিন্তু আমরা 15 বছর অধিক দিয়েছি। আর তারপরে তো হরতাল কর্মসূচি খুব সীমিত আকারে অল্প দিন, অল্প সময়ের ব্যবধানে এগুলি দেওয়া। তো সেই হিসেবে আমি আশা রাখি যে বাংলাদেশ একটা পরিবর্তন আসলো, কিন্তু পরিবর্তনের প্রেক্ষাপটে যারা ক্ষমতায় আসলেন তারা আসলে বাংলাদেশের সুষ্ঠু এবং গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে ওনাদের আমরা কোনো তোড়জোড় কিংবা কোনো প্রকার আলাপ আলোচনা সকল রাজনৈতিক সংগঠনের সাথে এগুলো আমরা কেউ অবলোকন করছি না, আসিফ আশরাফ আপনি, আমি দেখছি না। এই প্রশ্নটাতে আপনার কাছে স্বাভাবিক। আসি, যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে আলোচনার জায়গাটা আপনি যেটা তুললেন, আমি এই প্রশ্নটি আসি। কিন্তু তার আগে আরেকটা আলোচনা, বিএনপির এই কর্মসূচি আসার বা ঘোষণা বা জানবার পর থেকেই যেটা শুরু হয়েছে, যে একদিন আগেই বা ঠিক আগে আগেই আওয়ামী লীগের পক্ষ থেকেও বলা হলো যে ফেব্রুয়ারি মাস থেকে তারা অনেক কর্মসূচি বা আন্দোলন থাকবে, একটা একটা পর্যায়ে গিয়ে সর্বাত্মক হরতালের দিকেও তারা যাবে। তারপর পরে আমরা বিএনপিকেও কর্মসূচির বিষয়ে বলতে শুনলাম যে সেটাও সেই ফেব্রুয়ারি থেকেই। বিষয়টা কি নিছকই কাকতালীয়, নাকি আসলে কোনো যোগসূত্র আছে? অনেক মহলই, আপনিও জানেন, যে যোগসূত্র খুঁজবার চেষ্টা এর কিন্তু আগেও আছে। আপনারা দেখেছেন যে আমরা যখনই প্রোগ্রাম দিচ্ছি, রাজনৈতিক কর্মসূচি আমরা ইতিপূর্বে যখনই দিয়েছি, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দখল করে থাকাকালীন সময়ে, তখন আমাদের পায়ে পা বাঁধায় আপনারা দেখছেন 15 বছরই কিন্তু তারা সব জায়গাতে একই দিনে প্রোগ্রাম দিছে। বিশেষ করে ঢাকাতে একই দিনে তারা প্রোগ্রাম দিছে। এটা তাদের একটা সহজাত প্রবৃত্তি। কিন্তু এখন তো এতে ওরা উল্টো কি হয়ে গেল। শান্তি পায় আসিফ আমরা জানি আশরাফি না। পাপিয়া, এখন ওরা আগে আওয়ামী ক্ষমতায় লীগ থাকার পর কর্মসূচি ওদের দিয়েছে, বিরুদ্ধে, হ্যাঁ, এখন আগে আওয়ামী লীগ ওরা কর্মসূচি ক্ষমতায় দিয়েছে, থাকার পর তারপর ওদের, বিএনপি। না, আমরা কর্মসূচি যখনই দিতাম তখনই তারা দিত, তারপরেই ওরা দিত। ওদের কোনো কর্মসূচি থাকতো না। ওদের অন্য কোনো কর্মসূচি, দিবস যেহেতু অনেক পালন করতো ওরা, ওদের শেখ মুজিব দিবস, ফজিলাতুন্নেসা মুজিব দিবস, কামাল দিবস, জামাল দিবস, রাসেল দিবস, প্রত্যাবর্তন দিবস, ওদের তো শেখ হাসিনার স্বদেশ থেকে বাংলাদেশে আসা দিবস, ওনাদের তো দিবসের কোনো শেষ নাই। ওরকম কোনো দিবসেরও প্রোগ্রাম যদি পড়তো তাহলে দেখা যেত যে আমাদের সাথে 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 ওদের দিবসের প্রোগ্রামটা অন্য দিনে নিয়ে যেত, আমাদের সাথে তারা কাউন্টার প্রোগ্রাম দিয়ে দিত। এইটা তাদের একটা সহজাত প্রবৃত্তি এবং এটা একটা অসভ্যপনা এবং এটা একটা বেয়াদবি বলে আমি মনে করি এবং শিষ্টাচার বহির্ভূত একটা ব্যাপার। একটা রাজনৈতিক সংগঠন যখনই
প্রোগ্রাম দিব আমরা, টপকায় টপকায় ওনারা আমাদের সাথে ওই যে 15 বছরের যে তাদের বদভ্যাস, ওই বদভ্যাসের বশবর্তী হয়েই তারা পুরানো অভ্যাস তো আর ছাড়াও যায় না। আর ওই যে বলে না যে কারুর বদভ্যাস তাকেই শেষ পর্যন্ত নির্মূল করতে হয়, এটা আসলে রাষ্ট্রও পারে না, রাজনৈতিক জি। সংগঠনও তাকে সংশোধন করাতে পারে আসিফ না, আশরাফি বাপি, আমি নিজ ঠিক থেকে এখানেই পরিহার বলছি, করার মনোবৃত্তি যদি জাগ্রত না আমি না এখানেই হয়। বলছি যে 15 বছরে যে বদভ্যাসের কথা বলছেন, হ্যাঁ আমরা দেখেছি যখনই বিএনপি কোনো কর্মসূচি দিত তারপর পরই এটা নিয়ে আমরা অনেক প্রশ্নও করেছি যে কেন এরকম পায়ে পায়ে কর্মসূচি দেওয়া বা পাল্টাপাল্টি কেন। তো কিন্তু এখন যেই পরিস্থিতির কথা আমি বলছি সেটি তো আগে আওয়ামী লীগ কর্মসূচি দিল। আওয়ামী লীগ প্রথমে বাহাউদ্দিন নাসিমের একটা বক্তব্য শোনা গেল, তারপরে তাদের ফেসবুকে, তারা অফিসিয়াল ফেসবুকে তারা তাদের কর্মসূচির বিষয় জানালো, তারপর দিন বিএনপি বা তারপর পর বিএনপি এই কর্মসূচি দিল। এজন্য এখন মানে বদভ্যাস তো উল্টে গেল। না, বদভ্যাস উল্টে গেল না, বিএনপি তো আর তাদের কথা শুনে প্রমাণ দেয়নি। আমরা তো দীর্ঘদিন থেকেই বলতেছি যে আমাদের রাজনৈতিক কর্মসূচিতে আসতে হবে, আসতে হবে এই কারণে যে যে সরকারকে, অবৈধ দখলকারী সরকারকে আমরা উৎখাত করলাম 15 বছর আন্দোলনের মাধ্যমে, তো আমাদের সেই নির্বাচন নিয়েই তো বর্তমান সরকারের কোনো কথাবার্তা নাই। এবং বর্তমান সরকার যেভাবে যা করছে, এখানে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, মুক্তিযুদ্ধের যে চেতনা, এটাকে কুঠারাঘাত হানার মতো কিছু মৌলবাদী ধর্ম ব্যবসায়ী ব্যক্তি সংগঠনকেও দেখা যাচ্ছে অধিক আধিপত্য বিস্তারের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা এবং তাদেরকে সুযোগ সৃষ্টি করছে। এগুলোতে দিয়ে তো জনগণের ব্যাপক ক্ষোভও কিন্তু আছে, জনগণের ব্যাপক ক্ষোভ আছে, কিন্তু জনগণ খুব সচেতনতার সাথে লক্ষ্য করছে, উপলব্ধি করছে যে যে পতনটা হলো, এরা যে আসলো, আবার এমন কিছু ঘটনা না ঘটে যে ঘুরে ফিরে আবার ওই জিনিস আবার দেশে চলে আসলো। এই জন্য জনগণ খুব সতর্কতার সাথে, সচেতনতার সাথে অবলম্বন করছে এবং ধৈর্য ধরে আছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি, চুরি ডাকাতি ছিনতাই, রাস্তাঘাটে রিক্সায় চললে মোবাইল পর্যন্ত ছিনতাই হয়। মডার্ন হাসপাতাল থেকে আমি আসতে যে আমার মোবাইলই ছিনতাই হয়ে গেল, এইরকম পরিস্থিতি। তারপরে ধরেন যে সে আন্দোলন, যখন তখন যে কোনো ইস্যু নিয়ে আন্দোলন, 7 কলেজের আন্দোলন, তিতুমিরের আন্দোলন, এই করতে যে মানুষকে ধরেন ডাক্তারের কাছে পৌঁছানো, ডাক্তারের কাছ থেকে আসা, অফিস ফেরত মানুষ বাসায় যাওয়া, সমস্ত কিছুতে একটা বিশৃঙ্খলা এবং বাজে অবস্থার সৃষ্টি হচ্ছে। এখানে মানুষের বক্তব্য, সাধারণ মানুষের যেটা প্রত্যাশা যে 15 বছর আন্দোলন করছে, আন্দোলনের ফসল যুবক সমাজরা মাঠে নেবে, তারা আত্মাহুতি দিয়ে, শহীদ হয়ে, জীবনকে বাজি রেখে, বলি দিয়ে তারা সামনের সারিতে থেকে একটা কামিয়াব লক্ষ্যে পৌঁছে নিয়েছে। এই মিছিল করে, মিটিং করে, রাস্তা অবরোধ করে, জনগণের ভোগান্তি সৃষ্টি করে এই 7 কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে কিনা, আরো কোনো কিছু করতে হবে কিনা, ছাত্র প্রতিনিধিরা যে ছাত্র প্রতিনিধিদের সাথে দেখা করে বিষয়বস্তুগুলো বললে মানুষ তো নাজেহালের হাত থেকে বাঁচে, মানুষ তো যানজটের হাত থেকে বাঁচে। ঘরে ফেরা মানুষ হুম। সন্ধ্যা 6টা থেকে রাত 1টা পর্যন্ত বসে থাকবে, জি। এটা তো মানুষের আপনি কাছে কি কি প্রত্যাশিত মনে না। করেন আসিফ আশরাফি বাপি, আপনি কি মনে করেন কেন আসলে এত আন্দোলন? এরা যুবকরা, এদের ভিতরে এখন একটা জিনিস ঢুকে গেছে, এরা তো আসলে রাজনীতির সাথে সক্রিয়, যেমন আমরা রাজনীতি করছি কেমন, একটা ছাত্র সংগঠন করছি কলেজ থেকে, সেখানে একটা সম্মেলন, নবীন বরণ, প্যানেল পরিচিতি, ইলেকশন, ধারাবাহিকভাবে কিছু প্রক্রিয়া ছিল, যেগুলোর সাথে আমরা গোটা বাংলাদেশের 64টা জেলা, 460টা উপজেলা, এগুলোতে আমি নিজে ব্যক্তিগতভাবে গেছি। তো তাহলে আমাদের একটা বিকশিত হওয়ার, মানে প্রকাশ্য দিবালোকে বিকশিত হওয়ার যে সুযোগটা ছিল, কি বিকশিত হওয়ার যে সুযোগটা আমি সদ্ব্যবহার করে তৃণমূল থেকে হাঁটি হাঁটি পা পা করে উঠে এসেছি। বাংলাদেশে তো 96 সালের পর থেকে ছাত্র রাজনীতি আর নাই, এবং কলেজে হোস্টেলগুলা, বিশ্ববিদ্যালয় হোস্টেলগুলাতে ক্ষমতায় যে যখন থাকছে তখন তার মতো তারা আধিপত্য বিস্তার করছে। স্বাভাবিক কারণে নবীন বরণ, সম্মেলন, এগুলো কোনো কিছু হচ্ছে না। ডাকসু রাকসু সহ বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়, কলেজ বলেন, কলেজগুলোতে বলেন, কলেজ সংসদ নির্বাচনও দীর্ঘ 20-30 বছর থেকে হয় নাই। স্বাভাবিক কারণে ছাত্র রাজনীতির যে গড়ে ওঠার ইতিহাস, ছাত্র রাজনীতির যে পরিচিতির ইতিহাস, ছাত্র রাজনীতি অমুক দলের অমুক নেতা খুব ভালো বক্তৃতা দেয়, ভালো সংগঠক, কি খুব স্বভাব চরিত্র ভালো, কি সৎ, কি দেশপ্রেমিক, এই গন্তির ভিতরে বর্তমানে যারা আছেন, এই গন্তির ভিতরে পড়েনি কেন তারা? সেভাবে আত্মপ্রকাশ, বহিঃপ্রকাশের সুযোগ সেটা তারা পায়নি। না পাওয়ার কারণে সবই কিন্তু অপরিচিত মুখের ভিতরই। কিছু কিছু পরিচিত 2-4 বার ডাকসুর নির্বাচনে হয়তো দেখা গেছে, কিংবা এই যে নূর পার্টি করছে সেখানে 2-4টা চেহারা দেখা টাকা গেছে, এইটুকুই। কিন্তু ওইভাবে তো ব্যাপকভাবে বাংলাদেশ থেকে ছাত্র সংগঠন করে আসার ইতিহাসটা, এদের সুযোগটা নাই।
এই সুযোগ না থাকার কারণে ইতিহাসটা তারা সৃষ্টি করতে পারেনি। স্বাভাবিক কারণে যখন দেখেছে যে একটা আন্দোলন 15 বছর ধরে আমরা করেছি আর ঘরের ফসলটা ওরা তুলে নিয়ে গেছে, ঘরের ফসল তুলে নেওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে বাহিনীরা, লাস্ট যে বাহিনী, তারা তাদেরকে সমর্থন দিয়েছে। আর আমাদেরকে সমর্থন না দিয়ে তারা তখন আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে। দেখেন 8ই জানুয়ারি নির্বাচনের সেনাবাহিনীর প্রধান, তারাও তখন সেই পক্ষে। ভোটারবিহীন নির্বাচন 5ই জানুয়ারি 2014, সেই পক্ষের গুণগান, পিঠা উৎসব থেকে শুরু করে হাঁসের মাংস, চালের আটা, রুটি, দুধ পুরি, কত উৎসবই না এই সমস্ত ভোটারবিহীন নির্বাচন সফল হওয়াতে তারা জেনারেল সহ আনন্দ উৎসব করছে। 18 সালে দেখো নিশি রাইতের ভোট, এই নিশি রাইতের ভোটও তারা উদযাপন করেছে। আবার 24-এ দেখেন একটা অবৈধ ভোটকে রিনিউয়াল করার জন্য একটা দিন তারিখ রাষ্ট্রীয় খরচে তারা করলো, সেখানেও দেখেন সমর্থন কিন্তু ঠিকই দিয়েছে। এবং তৎকালীন সময়ে যারা জেনারেল ছিলেন, প্রধান ছিলেন, তার সাথে সাথেই ঘুরছে, সব জায়গায় নিয়ে গেছে, এই নিয়ে কোনো না। এখন এই যে ঘটনাটা ঘটলো, এইখানে ওনারা নিরপেক্ষ হলেন যে রক্তক্ষরণ আর হতে দেওয়া যাবে না, লাশ আর ফেলতে দেওয়া যাবে না, এবং তাদের ঘর থেকে, অ্যাসোসিয়েটদের থেকে, কলিগ থেকে, সাবঅর্ডিনেট থেকে, সব জায়গায় এই রক্তক্ষরণ, এই আত্মাহুতি, এই আত্মত্যাগ, এই যে নিহত হচ্ছে। পাকিস্তান আমলে উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি করতো, কিন্তু হাসিনার আমলে হেলিকপ্টারে গুলি করছে, ভারতীয় হেলিকপ্টার না, বাংলাদেশি হেলিকপ্টার, এই যে ব্যাপক। এর ভিতরে তাদের জায়গাতেও তারা অশান্তিতে ছিল, তাদের জায়গায় যেহেতু প্রবল চাপ ছিল নিরপেক্ষ থাকার জন্য, যার কারণে তারা নিরপেক্ষ থাকার কারণে তো আমরা রেজাল্ট পেলাম আবার স্মুথলি। শেখ হাসিনা সহ লিস্টেড ব্যক্তিদেরকে নিরাপদ সহকারে বাংলাদেশ থেকে তাদের নিরাপদ সহকারে বিভিন্ন দেশে কিন্তু তারা চলে গেল তাদের চোখের সামনেই। তো এই পরিস্থিতিটা যে হলো, এই পরিস্থিতিটা হওয়ার ফলে স্বাভাবিক কারণে ছাত্ররা গোপনে গোপনে রাজনীতি করতে হতো, লুকায় লুকায় করতে হতো। আমি ছাত্রদের রাজনীতি এখন তারা প্রসঙ্গটাতে আসি, প্রকাশ্যে আসিফ আসার পর আশরাফি পাপিয়া, এখানে আমি একটু, যেহেতু আপনি তুলছেন, আমি খুব স্পষ্ট করে এখানে যেতেই চাই। কিন্তু সেনাবাহিনীর যে সমর্থনের কথাটা আপনি বলছিলেন, এখন আসলে আপনি কি মনে করেন বা আপনার দলের অবস্থান কতটুকু জানতে পারেন যে সেনাবাহিনীর মনোভাব বিএনপির প্রতি কেমন? আসলে আমরা এটা নিয়ে গবেষণা করছি না। আমরা সবসময় যেটা মনে করি যে সাধারণ মানুষের সমর্থন আদায় করা এবং তাদের মানসিকতার ভিতরে আমাদেরকে পৌঁছে যাওয়া, এবং সুস্থ, স্বাভাবিক, নিরপেক্ষ, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন হলে কামিয়াব লক্ষ্যে আমরা ইনশাল্লাহ পৌঁছবো। কিন্তু আপনি এই বলছিলেন যে কারণে এখন আপনারা যখন আন্দোলন করছেন তখন সেনাবাহিনীর সমর্থন পান নাই, যেটা এই 5ই আগস্টের আন্দোলনের সময় আন্দোলন মানে পেয়েছে। আমি ভোটের কথাটা আপনাকে বললাম, ভোটের কথাটা 5ই জানুয়ারি 2014 যে পাতানো ভোট, তারপরে হচ্ছে আপনার 18 সালের ভোট, 24 সালের ভোট, এগুলোতে যদি সব বাহিনীর ভিতরে কোনো একটা বাহিনী বেঁকে বসতো যে এই ভোট আমরা করে দেব না, র্যাব বলেন, পুলিশ বলেন, বিডিআর বলেন, আর্মি বলেন, তাহলে কি এই ভোটটা শেখ হাসিনা করতে পারতো? আমি সেটা বলেছি। এখানে ওপেন রাজনৈতিক সমর্থন দেয়া না দেওয়ার কোনো ব্যাপার না, বরঞ্চ আমরা এটা দেখেছি যে অবৈধ নির্বাচন হয়ে যাওয়ার পরে আনন্দ উৎসব করতে সকল বাহিনী প্রধানদেরকে নিয়ে গণভবনে, তো রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকার মাধ্যমে আপনিও দেখেছেন, আমিও দেখেছি, সেই কথাটা আমি বললাম। এখানে এজন্যই কি আমাদের তাহলে এখন সমর্থন আসিফ দেওয়া না আশরাফি দেওয়া। পাপিয়া, এজন্যই কি এখন তাহলে মানে পুলিশের সর্বোচ্চ বা পুলিশ প্রধান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে বা প্রশাসনের নিচু থেকে উঁচু পর্যায়ে লোকবল নিয়োগের ক্ষেত্রে বিএনপি চাপ প্রয়োগ বা তদবির এই কাজগুলো করছে? এই কোট করছি আমি বিষয়টা, আসলে বলছেন উপদেষ্টা, আপনি দেখেছেন হয়তো আসিফ মাহমুদ, মাহফুজ আলম, তাদের যে বক্তব্য, বা নাহিদ ইসলাম, দুঃখিত, মাহফুজ আলম হয়তো এটা বলেন নাই, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদের যে বক্তব্য, তাদের বক্তব্যে এই বিষয়গুলো আসছে যে বিএনপি এখন তদবির করছে, চাপ প্রয়োগ করছে প্রশাসনের উঁচু থেকে নিচু সব পর্যায়ে, এমনকি নির্বাচন কমিশন পর্যন্ত বিএনপির লোক ঢুকানোর জন্য বিএনপি তদবির করছে। এজন্যই কি এখন করছে যে অতীতে তারা সমর্থন পায় নাই, ভবিষ্যতে যেন পায়? আমরা কোনো প্রশাসনিক সহযোগিতার মাধ্যমে নির্বাচনে নির্বাচনে জয়লাভের চিন্তাই আমরা করতে পারি না। আমাদের কথা হচ্ছে ভোট নিরপেক্ষ হতে হবে। নিরপেক্ষ ভোটে আমার অবস্থান জনগণ নির্ধারণ করে দিবে। প্রশাসনের কোনো কর্মকর্তাকে দিয়ে আমি আমার এমপিসিপ নির্ধারিত করতে চাই না। 15 বছর এটার বিরুদ্ধেই বিএনপি আন্দোলন করেছে। অতএব উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ কি বললেন কি বললেন না, তাদের মন করার কথার সাথে বাস্তবিক অর্থের তো মিল থাকতে হবে। আর ওনারা কি এখনো তদবির করছেন না? ওনাদের কাছে তো আমাদের কাছে অনেক তথ্য আছে যে ছাত্ররা এবং ছাত্র উপদেষ্টাদের কাছে বিভিন্ন জন বিভিন্ন তদবির নিয়ে যাচ্ছে এবং তারা বিভিন্নভাবে জড়ায় যাচ্ছে বিভিন্ন কিছুর সাথে। এগুলো তথ্য তো আছে, তো এগুলো তথ্য সত্য কি মিথ্যা যাচাই বাছাই করার কোনো সুযোগ আমার নাই।
এবং আমি যাচাই বাছাই করতে আপাতত ইন্টারেস্টেড না, কারণ আমি ওদেরকে এখনো প্রতিপক্ষ ভাবছি না। আমি ভাবছি আমিও যেমন 15 বছর আন্দোলন করেছি, ওরাও তেমন 15 বছর আন্দোলন না করলেও অন্তত পক্ষে 2-4 বছর আন্ডারগ্রাউন্ডে তারা এই ভিতটা, এই প্ল্যাটফর্মটা এবং এভাবে আগাতে হবে, তারা একটা গ্রাউন্ড ওয়ার্ক করেছে এবং গ্রাউন্ড ওয়ার্কটা তারা শেষ ধাক্কাটা দিয়েছে। কারণ তারাও যখন দেখছে বিএনপি নামলেই জামাত বিএনপি জামাত বিএনপি বলে ধর পাকড়, পেট্রোল বোমা, ডিবি হারুনকে দিয়ে পেট্রোল বোমা দিয়ে ট্রেনকে দুর্ঘটনা ঘটাচ্ছে, ঘরে বসে থেকে আমাদেরকে আসামি করছে এবং ঘরে বসে থেকে মিথ্যা কথা বলছে, এক একটা ইনসিডেন্ট তারা ঘটাচ্ছে, মামলার তথ্য উপাত্ত তারা তৈরি করছে শুধুমাত্র আমাদেরকে আসামি করার জন্য। এই ছাত্র নেতারাও তো সেটা উপলব্ধি করেছে, দেখেছে, যার কারণে এরাও কোনো প্ল্যাটফর্ম দলীয়ভাবে ব্যবহার করতে এরা চায় নাই। এরাও নিজের আন্ডারগ্রাউন্ড কাজ করে সুযোগ পেয়েছে, একটা ফোকাসিং এর ভেতর তারা আসছে। তারা যখন একটা ফোকাসিং এ চলে আসছে এবং সাহস করে মাঠে দাঁড়িয়ে থেকেছে, গুলিটা যখন তাদের বক্ষে বিদ্ধ হয়েছে, রক্ত যখন ঝরেছে, আত্মাহুতি যখন দিয়েছে, তখন স্বাভাবিক কারণে এই দাঁড়িয়ে থাকা ছেলেটারই ছিল বড় অভাব। দাঁড়ানোর আগেই তো আমাকে অ্যারেস্ট করে নিচ্ছে মিথ্যা মামলায়, আমি মাঠে নামার আগেই তো আমাকে ঘর ঘিরে আমাকে কোথায় আছি সাঁড়াশি আক্রমণ করে আমাকে তুলে নিচ্ছে। এই ছেলেগুলো যেহেতু এত পরিচিত ফেসের ভিতর ছিল না, এরা যদি ওপেন মিছিল মিটিং করতো তাহলে আবার ফেসে চলে যেত, এরা তখন থেকে টার্গেটেড হয়ে যেত, তাহলে এই লক্ষ্যে আবার তারা তখন কামিয়াব হতে পারতো না। এইটা তাদের একটা কৌশল, এটা ভালো কৌশল হিসেবেই আমি ধরবো, যে তারা অন্তত দেখছে যে সামনের ফেসে থেকে যুদ্ধ করতে গেলে যুদ্ধ হবে না, জেলখানাতেই দিনটা পার হবে, কামিয়াব লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এই জন্য তারা সাহসিকতার সাথে আন্ডারগ্রাউন্ড মাঠ ওয়ার্ক করেছে, করে যখন তাদের আত্মপ্রকাশ করার দরকার তারা তখনই আত্মপ্রকাশ করেছে। মানে এই এদেরকে আমি আমার ছাত্রদের বা প্রতিদ্বন্দ্বী বৈষম্যবিরোধী ছাত্রদের দিচ্ছেন। এখন আপনি ছাত্রদের কথা বলছি একদম স্পষ্ট না, তারপর একটু শেষ করে নিই, এদেরকে আমি প্রতিদ্বন্দ্বী কিংবা আমার প্রতিপক্ষ আমি এখনো মনে করি না। কারণ আমি মনে করি যে ছাত্ররা কখনো বিপদগামী হতে পারে না, ছাত্ররা কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না, ছাত্ররা কখনো কারোর খপ্পরে পড়তে পারে না। ছাত্ররা নিজস্ব চেতনা, নিজস্ব মেধা, নিজস্ব চিন্তা চেতনার স্বাধীনতা দিয়ে যে কোনো মুক্ত চিন্তায় সুস্থ জিনিসটা গ্রহণ, ধারণ, লালন, প্রতিপালন করার তাদের অধিকার আছে, সক্ষমতা আছে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তাহলে এই জন্য তাদের ওনারা যদি সক্ষমতা থাকে আসিফ আশরাফ আপনি আপনি যদি এত মানে দৃঢ়ভাবে বিশ্বাস করেন তারা বিপদগামী হতে পারে না, তারা ভুল সিদ্ধান্ত নিতে পারে না, তাদের সক্ষমতা আছে, তাহলে তো তাদেরই রাষ্ট্র ক্ষমতা, তাদেরই তো মানে যাওয়াটা উচিত, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূসও এখন বলছেন। রাষ্ট্র ক্ষমতার ব্যাপারটা হচ্ছে কি, একটা সিচুয়েশন হলো আমি উপদেষ্টা হলাম, এই রাষ্ট্র ক্ষমতা তারা নেবে কেন? এটা তো কিছু সময়ের জন্য, তারা নির্বাচন করে ভোটে জিতে অংশগ্রহণ করে রাষ্ট্র ক্ষমতা চাক, সেটা নিয়ে কি কারোর কোনো আপত্তি আছে না, কারো বাধা আছে? কিন্তু এইটাই যদি তারা দীর্ঘায়িত করে এইখান থেকে তারা নির্বাচনের দল গঠনের, ইউনিয়ন পরিষদ থেকে নেতৃত্ব তারা তৈরি করার চেষ্টা করে, একটা দলকে ভাঙা, একটা দলকে ঘোড়া, আর এই মৌলবাদীদেরকে নিয়ে যে তারা করতেছে, এটা মানুষের কাছে খুব বিরক্তির উদ্রেক করছে। কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষই কিন্তু মুক্তিযোদ্ধা, সপক্ষে একটা তাদের চেতনা আছে। আপনি দেখেন যে 26শে মার্চ, 16ই ডিসেম্বর সাভার স্মৃতিসৌধ, এখানে যাওয়ার জন্য কোনো অর্গানাইজ কি করতে হয়? অর্গানাইজ কিন্তু করতে হয় না, লক্ষ লক্ষ মানুষ স্বপ্রণোদিত হয়ে স্মৃতিচারণ করার জন্য শহীদ মিনারে যায়, স্মৃতিসৌধে যায়। এটা কিন্তু আমাদের একটা ন্যাচারাল চেতনা, খুব কাঙ্ক্ষিত চেতনা। আমি যখন দেখবো যে এই সরকার নিজেরা তাদের নিজেদের মনের কোনো লালনা বাসনা পরিপূর্ণ করার জন্য এইরকম চেতনা বহির্ভূত কোনো ব্যক্তিদেরকে কিংবা সংগঠনকে বেশি সুযোগ দিচ্ছে, কি বেশি হচ্ছে তাদেরকে নিয়ে মাতামাতি করছে, আলটিমেটলি তো মুক্তিযুদ্ধের চেতনাধারী এই বাংলাদেশের হাজার কোটি মানুষ, এই কোটি কোটি মানুষের চেতনাতে কিন্তু আঘাত আছে। কাদের কথা বলছেন? কাদের নিয়ে বাড়াবাড়ি করছে? সাধারণ মানুষের কথা আপনি নিজেও বুঝতে পারছেন, এরা জামাতকে নিয়ে বাড়াবাড়ি করছে, কিছু ইসলামিক দল নিয়ে বাড়াবাড়ি করছে, কিছু পীর সাহেবদেরকে নিয়ে বাড়াবাড়ি করছে, কিছু আলেম ওলেমা যারা আগে ওয়াজ করতো, ওয়াজ করার কারণে তাদের ভক্ত ছিল, তারা তখন বলতো যে আমরা ওয়াজ করার কারণে দেশে থাকতে পারি নাই। আমার হাজবেন্ড যখন প্রথম এমপি হয়, দেখা যাবে যে তাদের সপক্ষে পার্লামেন্টে তাদেরকে দেশে থাকতে দিচ্ছে না, বিদেশে চলে যাচ্ছে, এগুলো নিয়ে বক্তব্য রেখেছে। কিন্তু এখন আস্তে আস্তে তারা আত্মপ্রকাশ হচ্ছে, তারা বিশেষ বিশেষ সংগঠনের সাথে জড়িত। এটা আরো দেখবেন 2-6 মাসে আরো ব্যাপক হারে প্রকাশিত হয়ে যাবে যে কিভাবে তারা কোথায় কার সাথে জড়িত। কারণ এখন তো তারা নিরপেক্ষ ইসলামিক কোনো বক্তব্য রাখছে না, তারা অন্য দলের আমাদের সমালোচনা করছে, যেই দল করে তাকে টেনে তাকে হাইলাইটস করার চেষ্টা করছে, এইগুলি আর কি হয়। কি সবসময় দেখবেন যে নির্বাচিত সরকার না থাকলে মৌলবাদ মাথা চাড়া দেয়,
আপনি 86 সালে নির্বাচনে দেখেন, এরশাদ সাহেব কাউকে পায় না, কাকে পাইছিল? জামাত ইসলাম আর আওয়ামী লীগকে পাইছিল দোসর হিসাবে। হুম। আবার দেখেন, জামাত ইসলাম ফাতেমা জিন্নাহকে সমর্থন করে নাই, করছে তখন। আবার এসে ফাতেমা জিন্নাহকে সমর্থন দিল, আবার এখানে এসে 71-এর মুক্তিযুদ্ধের তাদের অবস্থানটা তারা পাল্টায় ফেললো। আবার 91 সালে বিএনপি কে দুটা মহিলা এমপি দিয়ে সমর্থন দিল। আবার 94 সালে বিএনপির বিরোধিতা করলো, এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার দিয়ে শেখ হাসিনা গোলাম আজমের সাথে গেল, টুপি দিল, জায়নামাজ দিল, সালাম করলো, করে 96 শেখ হাসিনা ক্ষমতায় আসলো। আবার 2001 সালে দেখেন, আমাদের নির্বাচনী ঐক্য হলো, জোট হলো, তারা দুটা মন্ত্রী নিল। এই মন্ত্রী কেন দিলাম, কেন নিলাম? আমরা মুক্তিযোদ্ধার দল, স্বাধীনতা ঘোষকের দল, জিয়াউর রহমান একটা ফ্রিডম ফাইটার, এই নিয়ে বাংলাদেশে এখনো আলোচনা সমালোচনা, পক্ষ বিপক্ষ কিন্তু ব্যাপক হারে এখনো আছে। তারপরে 8 সালে দেখেন তারা আমাদেরকে মানলো না, কামাল ইবনে ইউসুফের সিটে মুজাহিদ সাহেবকে দিতে হবে, অমক করতে হবে, তমক করতে হবে, করে তারা পরিপূর্ণ সিটে প্রার্থী দিল। দিয়ে তারা আলটিমেটলি কয়জন পেল? 2জন না 3জন তারা পেল। তো এই যে তারা, তাদের যে অ্যাটিচিউডটা, সামরিক বাহিনীর ডিজিডিএফ এর খপ্পরে 2008-এ তারা পড়ে গেল, তখনও কিন্তু তারা বিএনপির বিরুদ্ধে বিষোদাগার করছে। ভালো করে খেয়াল করে দেখেন পত্র পত্রিকার বিবৃতিতে। তো কখনো কারোর পক্ষে চলে আসলাম, তার পক্ষে যখন থাকলাম না, বিষোদাগার করলাম, আবার এই করলাম। আবার এই যে আন্দোলন, আন্দোলনে দেখেন তাদের যেহেতু নিবন্ধন ছিল না, প্রতীক ছিল না, রাজনৈতিক নিষিদ্ধ করে দিল, তখন স্বাভাবিক কারণে এই যে ছাত্র উপদেষ্টারা কিছু বলছে না যে ওদের কাছ থেকে আমরা যথেষ্ট সাহায্য পেয়েছি। এখন ধরেন রাষ্ট্র যদি নিষিদ্ধ ঘোষণা করে দেয়, তাদের নিবন্ধন বাতিল করে, স্বাভাবিক কারণে চোরাগোপ্তা হয়ে তারা অন্য মহলের রাজনীতি তো করবে, তলে তলে রাজনীতি করবে, উপরে করার তো কোনো সুযোগ থাকছে না। তো তলে তলে এখন তাদেরকে নিবন্ধনবিহীন দল হিসেবে ছাত্র উপদেষ্টাদেরকে যেভাবে সাহায্য করেছে, আমরা একটা বাংলাদেশের প্রকাশ্যে রাজনীতি করা দল, প্রকাশ্যে রাজনৈতিক জন্ম হওয়ার দল, আমাদের তো এরকম তলে 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 সাহায্য করার বিষয় নাই। জামাত আন্দোলন করছে, আমরা আন্দোলন করছি, সবাই করছে, সামনে আসতে হবে, সাথে থাকতে হবে, থেকে করতে হবে। প্ল্যাটফর্ম আলাদা হতে পারে, কিন্তু সেইভাবে জামাত তো এদিকে আত্মপ্রকাশ করেন নাই। জি। এবং আপনি যেই আশেপাশে মানে আপনি একটু বলছিলেন মৌলবাদের উত্থানের কথা বলছেন। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা কিন্তু বেশ আলোচিত হচ্ছে। মানে সে মেহজাবিন থেকে শুরু করে পরিমণি, অপু বিশ্বাস, তাদের শোরুম উদ্বোধনের ঘটনা, নারী ফুটবলারদের তাদেরকে বাধা দেওয়া, তাদের আয়োজনে বাধা দেওয়া। এর আগে যদি দেখি, প্রথম আলো রেল স্টারের অফিসে হামলা, তারপর লালন মেলা বন্ধ, এরকম বেশ অনেকগুলো ঘটনা এর মধ্য দিয়ে ঘটেছে। বা শিল্পকলার নাটক প্রদর্শনীর সময় বাধা দেওয়া, এই সবগুলোই হচ্ছে তৌহিদি জনতার ব্যানারে। এটাও কি সেই তার সাথে কোনো যোগসূত্রতা আছে? মানে এই তৌহিদি জনতা 5ই আগস্টের পর দেখেন, কোথা আমি থেকে আসছে? আমি আমি ইদানিং কালে যেটা লক্ষ্য করছি যে জামাত ছড়ায় ছিটা বিভিন্ন ভাবে আছে। তারা ধরেন দুই একটা দলে তারা রেজিস্ট্রেশন নিয়ে নিচ্ছে, এই সমস্ত দল আত্মপ্রকাশ করছে, এবি পার্টি, এরাও কিন্তু সাবেক ছাত্র শিবিরের নেতা ছিল এবং ছাত্র শিবিরের সমর্থক তারা ছিল। তারপরে আবার আওয়ামী লীগের ভিতরেও বেশ কিছু আসছে, যে শিবিরের ছেলে ঢুকেছিল বিশ্ববিদ্যালয়ে, ছাত্রলীগের পোস্টধারী, এগুলোও আসতেছে কিন্তু। তো এখন ধরেন এই যে সাপের খোলসের মতো বের হয়ে আসা, সাপের খোলস পড়লাম, করে আমি আমার রং পরিবর্তন করলাম, সময় মতো আমি আমার রূপে বেরোয় আসলাম, এই কারণে এরা বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় দিয়ে রাখছে। আবার দেখেন, আপনি যেমন আমাকে প্রশ্ন করলেন যে আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে, আপনারাও দিচ্ছেন, এটা এক কিনা? আবার মাদারীপুর আইনজীবী সমিতি নির্বাচনে দেখেন, সারা জীবনে জামাত যেখানে প্যানেলি দেয় নাই, দাঁড়ায় নাই, কোনো কিছু করে নাই, ওটা প্রচন্ড আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। আমি নিজে বার কাউন্সিলের নির্বাচনে গেছি, জানি। ওখানে জামাত ইসলাম পাশ করতেছে সভাপতি, আর সাধারণ সম্পাদক পাশ করতেছে আওয়ামী লীগ। তাহলে এখানেও তো জামাত আওয়ামী লীগের একটা সম্পর্কের গন্ধ কিন্তু আসতেছে। আবার আমার চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে আমি জামাত আর আওয়ামী লীগকে একাট্টা হয়ে দেখছি। ওইখানে আহ, আওয়ামী লীগের কোনো ছেলেকে যদি ধরছে, তাহলে জামাত ইসলামের সাবেক এমপি লতিফুর রহমান একবারে কিরিচ লাগানো পায়জামা পাঞ্জাবি টুপি পরে এসপি সাহেবের কাছে তদবিরে চলে যাচ্ছে যে ওটাকে ছাড়তে হবে, ছাড়তে হবে। এলাকা ভিত্তিক দেখবেন এক একজনের এক এক রূপ। এবং ওইখানে 15 বছরে চাঁপাইনবাবগঞ্জে যে এমপি ছিল আব্দুল ওদুদ, তার সাথে নুরুল ইসলাম বুলবুল থেকে শুরু করে লতিফুর রহমান থেকে শুরু করে সবার গভীর সম্পর্ক ছিল, গভীর সম্পর্ক ছিল, এবং তারা একসাথে একাট্টা হয়ে চলছে। এখন এইগুলো এলাকা ভিত্তিক তো আছে, এগুলো আস্তে আস্তে জাতীয় রাজনীতি যত ঘোলাটে হয়ে যাবে, এবং এই বর্তমান সরকার নির্বাচন নিয়ে যত টালবাহানা করবে, এবং সংস্কার সংস্কার শুধু মুখে বক্তৃতার ভিতর বললে তো হবে না, এটার উদ্যোগ নিতে হবে। বাংলাদেশে এতগুলো রাজনৈতিক সংগঠন, এত জ্ঞানীগুণী ব্যক্তি, এত সুশীল সমাজ, এত এলিট পার্সন, সবার মতামতের ভিত্তিতেই তো নির্বাচন কমিশনের পরিবর্তন হবে, সকলের এর ভিত্তিতেই তো বিচার বিভাগের একটা আলাদা সচিবালয় হবে।
এবং রাজনৈতিক দলগুলোর সংস্কারও যেটা সবাই চাচ্ছিল, সেটাও তো সকল রাজনৈতিক সংগঠনের চিন্তা ভাবনা করেই আগাতে হবে। কিন্তু এদের দেখেন, এরা কালক্ষেপণ করছে, এদের জি নির্বাচনের তফসিল নিয়ে কোনো কথা নাই, জি, একটু এগুলো নিয়ে নির্বাচনের কোনো প্রসঙ্গে আলাপ একটু আলোচনা কথা নাই। বলি, কারণ বলছিলাম যে প্রসঙ্গটি বলবো। ডক্টর মোহাম্মদ ইউনূস ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া যে সাক্ষাৎকার, সেখানে তিনি যে কথাগুলো বলেছেন এ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আপনিও নিশ্চয়ই সেই আলোচনা শুনেছেন বা সেই আলোচনা করেছেনও। আম, তিনি ছাত্রদেরকে সুযোগ দেবার কথা বলছেন বা তিনি ছাত্রদেরকে উৎসাহিত করছেন রাজনৈতিক দল গঠন করা, এবং তিনি বলছেন যে রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকেই রক্ষা করতে হবে, অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যায়ের মতো সব কিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। এবং তিনি ছাত্রদেরকে উৎসাহিত করছেন যে তাদেরকে সবাই চেনে, তারা যেন রাজনৈতিক দল গঠন করে। এখানে আপনারা কিছুদিন আগে মানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সরকারের নিরপেক্ষতা, নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতার কথা বলেছেন। নিরপেক্ষ সরকার প্রয়োজন হলে নিরপেক্ষ সরকারের দাবি করা হবে। আপনাদের কি এই সরকারের প্রতি মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের পরে আস্থা রাখছেন যে এই সরকার নিরপেক্ষ সরকার? এখানে সরকার 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 নিজেই নিজের আস্থা হারায় ফেলবে এইরকম বক্তৃতা যদি দিয়ে থাকে, তার মানে ইনার রাজনৈতিক সংগঠন করার আগ্রহ আছে। এবং 111 যখন আসছিল, তখন ইনি রাজনৈতিক দলও কিন্তু গঠন করতে গেছিল, কিন্তু গঠন করতে যেয়ে যখন দেখছে যে আসলে দেশের মানুষ দুই নেত্রীর সপক্ষে, তো তখন উনি আর পেরে ওঠেননি। তারপরে -2 ফর্মুলার সাথে এই উপদেষ্টা মন্ডলীর অধিকাংশ সদস্যই টক শো থেকে শুরু করে সবকিছু আপনি দেখবেন -2 এর সপক্ষে তারা ছিল। এবং 2008-এর নির্বাচন একটা জঘন্য নির্বাচন। এই নির্বাচনকে এই প্রত্যেকে যারা উপদেষ্টা মন্ডলীর সদস্য বৈধ নির্বাচন বলে, অথচ এটা একটা পাতানো নির্বাচন। কাকে কত সিট দিবে, এটার সিটিং অ্যারেঞ্জমেন্ট ভারতের গোয়েন্দা সংস্থা প্রণব মুখার্জি সহ লন্ডনে বসে শেখ হাসিনাকে প্যারোলতে জামিন নিয়ে যে এটা ফয়সালা করে আসছে, এটা সবাই জানে। যারা ফয়সালা করছে বাংলাদেশের অনেক প্রশাসনের লোক ছিল তৎকালীন সময়, ডিসিএসপি, আমাদেরও দু চারজন বন্ধু বান্ধব ছিল, তাদের কাছে ডাইরেক্টলি আমার শোনা। অথচ এই প্রত্যেকেই বলবে 8-এর নির্বাচনের মতো নির্বাচন হয় না। এবং 8-এর যে নির্বাচন কমিশনার ছিল সাখাওয়াত হোসেন, দেখেন ওনাকে উপদেষ্টা বানাইছে। তাহলে এরা সবসময় রাজনৈতিক বিমুখতার দিকে যাচ্ছে এবং ওদের মদতপুষ্ট একটি রাজনৈতিক সংগঠন তৈরি করতে চাচ্ছে। এদের ওই 111 থেকে শুরু করে অদ্যাবধি এনাদের যে ইয়েটা এখন, কখনো গোপন করে আমার রাজনৈতিক উচ্চবিলাস নাই, আবার কখনো প্রকাশ ভঙ্গিতে মনের কথাটা বের হয়ে চলে আসে। তো মনের কথাটা যখন বের হয়ে চলে আসে, তখন তো সমালোচনা এবং তোপের মুখে ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টা মন্ডলীর সদস্যের প্রত্যেককেই পড়তে হবে। তখন তারা পড়ছে, আস্তে আস্তে থলের বিড়াল আরো বেরোয় যাবে। এবং এরা কাকে ক্ষমতায় বসাতে চাচ্ছে এটাও কিন্তু বেরোয় যাবে। এরা পৃষ্ঠপোষক কাদের করছে, এদের পৃষ্ঠপোষক কারা, এটাও কিন্তু বেরোয় যাবে। এবং আমরা যে কথাটা বাংলাদেশে প্রচলিত শুধু না, দেখছি এবং রাজনীতি করার কারণে কিছু ধারণা তো করছি। ধারণার বশবর্তী হয়ে কথা বলাটা ঠিক না, আমি অপ্রকাশিত ভাবেই রাখলাম। কিন্তু এদের ভিতরে উপদেষ্টা, এদের ভিতরে গুরু আছে এবং এই যদি গুরুর যদি দ্বারাই তারা ধারণার পরিচালিত কথাই বলেন, হচ্ছে। মানে নিশ্চিত যদি না করেন, কি ধারণা, কারা গুরু, কারা পৃষ্ঠপোষকতা করছে বা কাদের পৃষ্ঠপোষকতা করা হবে? ইসলামিক দলগুলো আপনি একটা জিনিস চিন্তা করেন, আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক। তাহলে ইসলামিক দলগুলোর ভিতরে এত মত পার্থক্য কেন? রাজনৈতিক করতে এসে তো মত পার্থক্য। তো ইসলামকে বিতর্কিত করে, ইসলামকে ব্যবহার করে, ধর্ম ব্যবসায়ীর মতো ব্যবসা করার মতো করে, ইসলামকে ধর্মভীরু মানুষের কাছে নিয়ে যে রাজনৈতিক ফায়দা হাসিল, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, ক্ষমতায়নের যে প্রক্রিয়া, এটা কি শুভ? এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কি গণতান্ত্রিক পদ্ধতির অংশ হতে পারে? কোনো একজন একটা রাজনৈতিক সংগঠনকে ব্যাপক হারে তারা এই যে সুযোগ সৃষ্টি করার যে পায়তারাটা চলছে, এইটা দেখেই তো আমরা বুঝতে পারছি যে তারা মৌলবাদী সংগঠনের উত্থান চায়। তাদেরকে সাথে নিয়ে অথবা তাদেরকেই তারা চেষ্টা করবে জায়গা মতো নিয়ে যাওয়ার। আর তাদের সাথে তাদের এই ছেলে পেলে ছাত্র যা আছে সব জড়িত। মানে আপনি বলছেন যে আসলে এই সরকার মৌলবাদী শক্তিকে পৃষ্ঠপোষকতা তারা হচ্ছে বা তারা করবার একটা চেষ্টা করছে। আপনারাও দেখছি যে ইসলামিক দলগুলোর সাথে এখন মানে একটা যেটি বলছিলাম একটা দ্বান্দ্বিক অবস্থান দেখা গেছে। যেমন চরমনায়ের পীরও আপনাদেরকে মানে বিএনপিকে তাল গাছ দেখিয়েছে, বলছে যে বিএনপি দ্রুত নির্বাচনের দাবি সমালোচনা করেছে। পরে জামাতের আমিরের পরে আমরা দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরও চরমনায়ের পীরের সাথে গিয়ে সাক্ষাৎ করলেন। এখন আসলে কি আপনাদের পরিকল্পনা? ইসলামী দলগুলোকে কাছে টানবার কোনো পরিকল্পনা? আসলে হয় কি, ইসলামী দলগুলোকে কাছে পাওয়ার জন্য, যেটা পাওয়ার জন্য কি না পাওয়ার জন্য
পার্টির মহাসচিব আলোচনা করেছেন, এটা আমার জায়গা থেকে আমি এটার বর্ণনা করতে পারবো না, কারণ এটা টোটালি আমার নলেজে বাইরে প্রথমত। দ্বিতীয়ত, আমার বৃহৎ একটা দল, এই দল সবসময় চাবে যে নির্বাচন নিয়ে দ্বিমত সৃষ্টি যাতে না হয়, একমত হয়ে নির্বাচনটা যত তাড়াতাড়ি করে নেওয়া যায়। তো সেটা নিয়ে যদি চরমোহনায় পীর সাহেবের সাথে পার্টির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখা করেন, সাক্ষাৎ করেন, এটা দোষেরও কিছু না, সমস্যারও কিছু না। আর রাজনৈতিক জোট হয় কি, নির্বাচনের সময় যার সাথে যার সিট নিয়ে পরিমাণা হয় তার সাথে তার জোট হয়। তো জোটটা ধরেন আপনার একটা অধিকার যার যার রাজনৈতিক সংগঠনের, এইটা তো শুধু আমার সাথে জোট হবে অন্যের সাথে হবে না, এরকম করে বিধিনিষেধ আমি রাখতে পারবো না, কারণ এটা গণতান্ত্রিক মানসিকতাটা পোষণ করাটাই হচ্ছে উত্তম। তো এই জন্য আমাদের পক্ষ থেকে সকল রাজনৈতিক সংগঠন যারা আমাদের সমালোচনা করছে, যারা আমাদেরকে নিন্দা করছে, যারা আমাদেরকে খারাপ কথা বলছে, তাদের সাথেও আমাদের দলের নেতারা দেখা করছে, করবে। নির্বাচনটা আগে দিতে বলে, নির্বাচনের মাধ্যমে আসেন। খামাখায় জল ঘোলা করে তো লাভ নাই, আর ঘোলা পানিতে মাছ শিকার করার প্রবণতাটা পরিহার করা দরকার। আওয়ামী লীগ তো অট্টহাসি দিবে দুদিন পর, যে আমি চলে আসলাম, হাসিনা মুক্ত বাংলাদেশ হলো, কিন্তু কোথায় তোমাদের জবাবদিহিতামূলক সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন? এই অট্টহাসি আর হনুমানের দাঁত খিচুনি তখন কি আপনি আমি, এই ডক্টর ইউনূস, আসিফ নজরুল সবাই মিলে কি বন্ধ করতে পারবো? পারবো না। এমন কিছু করা উচিত হবে না যে বিতাড়িত হয়ে যাওয়া ব্যক্তিবর্গ অট্টহাসি দিয়ে আবার আসুক। জি এটা আমার ব্যক্তিগত জি, একদম প্রত্যাশা স্পষ্ট। হবে। কিন্তু সেই ইতিহাসটাও যদি টানি আসিফ আশরাফি পাপিয়া, সেখানেও তো আপনাদের যে ভূমিকা সেটিও খুব ইতিবাচক না। মানে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসগুলো যদি দেখি, 1991 সালে যে নির্বাচন হলো, যেখানে প্রথম বেগম জিয়া ক্ষমতায় আসলেন এবং তার নেতৃত্বের বিএনপিকে আমরা দেখলাম, মানে সেই সময় থেকে 91 থেকে 2008 5টা নির্বাচন হয়েছে নিরপেক্ষ সরকারের অধীনে। কিন্তু 91 সালে বিএনপি যখন আসলো, তারপরে সেই মাগুরা নির্বাচন করলো, তারপরে 15ই ফেব্রুয়ারি নির্বাচন করলো, তখন আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার আনতে হলো। তখন জামাত এবং আপনি বলছিলেন তত্ত্বাবধায়ক সরকারকে তখন আওয়ামী লীগ এবং জামাতের আন্দোলন করে আনতে হলো। তারপরে আওয়ামী লীগ আবার 96 ক্ষমতায় গেল, ক্ষমতায় যাওয়ার পরে তারা আবার তত্ত্বাবধায়ক সরকারের কাছে সেই সময়টা ঠিকঠাক মতো হস্তান্তর করলো। আবার আসলো বিএনপি। 2001 সালে আসবার পরে আবার তখন এসে বিচারপতির বয়স বাড়ানো, যেন তাদেরকে মানে তাকে প্রধান উপদেষ্টা করা যায়, এরকম একটা অভিযোগ। তিনি যখন হলেন না, আবারও সেই আওয়ামী লীগের আন্দোলনের প্রেক্ষিতে তখন রিয়াজউদ্দিন রাষ্ট্রপতি, তিনি ক্ষমতা নিলেন সংবিধানের বাকি অপশনগুলোকে বাদ রেখেই। তখনও আমরা দেখলাম, তখনও আবার একটা তার প্রেক্ষিতেই আন্দোলন, ইয়াজউদ্দিন একতরফা একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। মানে ইতিহাসটা একটু বলছি, উপদেষ্টারা এমন পরিস্থিতি হলো যে একে একে পদত্যাগ করতে থাকলেন। তখনও আবার সেই পরিস্থিতিতেই চলে আসলো 11 সরকার। মানে বিএনপি যখন নির্বাচন, বিএনপির সময় থেকে নির্বাচনে গেছে, বিএনপির ইতিহাসও তো ভালো না, তারা তো নির্বাচনটাকে সুষ্ঠুভাবে বা নিরপেক্ষভাবে করবার কোনো উদ্যোগ নেয়নি, বরাবরই বরং বিতর্কিত করেছে। হ্যাঁ, এখানে আমি একটা কথা বলি, যে তত্ত্বাবধায়ক বিল যেহেতু খুব তড়িঘড়ি করে করা হয়েছিল, তখন ধরেন আওয়ামী লীগ সংসদ থেকে পদত্যাগ করে ফেলেছে এবং তারা রাস্তাতেই ছিল। তাদের কোনো তত্ত্বাবধায়ক বিল চাই, কিন্তু কিভাবে চাই, কিভাবে পরিবর্তন চাই, কিভাবে এটা যুগোপযোগী করা যায়, এটা দীর্ঘমেয়াদী করা যায়, তারপর লাস্টিংটা খুব ভালো হবে, কোনো বিতর্ক আসবে না, কোনো খুঁত থাকবে না, ফাঁক থাকবে না, ফোকর থাকবে না, এইসব নিয়ে তাদের কোনো পেপার ওয়ার্ক কিন্তু ছিল না। তাৎক্ষণিকভাবে দেশের মানুষ যেহেতু জিম্মি হয়েছিল, দেশের মানুষ একটা প্রসূতি সন্তান সম্ভব সে হাসপাতালে যেতে পারছে না, দিগম্বর করছে সচিবালয়ের সামনে, এইরকম তেলেসমাতি পরিস্থিতি থেকে জনগণকে বাঁচানোর জন্য বেগম খালেদা জিয়া তড়িঘড়ি করে বিলটা পাশ করে দিল। বিলটা যখন পাশ করলো, এই যে বিচারপতিদের বয়স তো এটা আইওয়াস, শেখ হাসিনা বাংলাদেশের বিচারককে, বিচার ব্যবস্থাকে যেভাবে নিয়ন্ত্রণ করেছে, যেভাবে প্রভাবিত করেছে, যেভাবে কর্মী সুলভ আচরণ করিয়েছে, বিএনপির আমলে আপনি কে এম হাসানকে নিয়ে যে ঘটনাটা আওয়ামী লীগ ঘটালো, তো কে এম হাসান চেয়ারে বসে বিচারকের কখনো পক্ষপাতমূলক কোনো জাজমেন্ট দিয়েছে, পক্ষপাতমূলক কোনো আচরণ করেছে, দলীয় দৃষ্টিভঙ্গিতে কোনো ব্যক্তির বিচারকে পাওয়ার হাত থেকে তাকে বঞ্চিত করেছে, এরকম কোনো ইতিহাস আওয়ামী লীগ গভর্নমেন্টও কিন্তু দিতে পারবে না। জুডিশিয়ারিতে নর্মাল দেখেন, এইবার এই যে সরকার আসলো, তারা কিন্তু অবসরপ্রাপ্ত জেলা জজদেরকে কিন্তু নিয়ে এসে তারা চুক্তিভিত্তিক নিয়োগ দিল। জুডিশিয়ারিতে অভিজ্ঞ বিচারকের সংখ্যা বেসিক্যালি কম। আর তারপরে রাজনৈতিক নিয়োগ হওয়ার পরে দেখা যাচ্ছে দলবাজদেরকে বসায় দেওয়া হচ্ছে। দলবাজদেরকে যখন বসায় দিচ্ছে, প্রকৃত বিচারক, প্রকৃত বিচারপ্রার্থী, বিচারক সুলভ যে মানসিকতা, বিচারকের যে শপথ গ্রহণ মাফিক কার্যক্রম, সেগুলো কিন্তু আর পাওয়া যাচ্ছে না। পাওয়া না যাওয়ার কারণেই কিন্তু এই বিচারক এবং বিচার ব্যবস্থা নিয়ে এত কথা উঠছে। আপনি মাগুরা এবং রমনা নির্বাচন নিয়ে
বিএনপির সময় অভিযোগ উঠছিল 2টো সিট। এখন দেখেন, আমি 2টো সিট প্রভাবিত করেছি, চুরি করেছি, আওয়ামী লীগ অভিযোগ করে তত্ত্বাবধায়কের মতো একটা সরকার দাবি করলো। ফরমেট তারা দিল না, চেয়েছে, আমরা বিল পাশ করে দিয়েছি। 96 নির্বাচনে আমরা 120 সিট পাইছি। জনগণ আমাদের বিপক্ষে ছিল এটা বলতে পারবেন না। 120 সিটের বিরোধী দল, বাংলাদেশের শক্তিশালী একটা বিরোধী দল। আওয়ামী লীগ অনেক কিছু করে তারা প্রশাসনিক তারপরে কু করেছে, প্রশাসনিক ভাবে ডিসিএসপি দেরকে কাজে লাগিয়েছে, যে বিএনপি ক্ষমতায় আসলে চাকরি করতে পারবে না, এই না ওই না সেই না, বহুত কিছু ননসেন্স অ্যাটিটিউডকে কাজে লাগায় কনস্পিরেসি করে তারা 96 ক্ষমতায় আসলো। আবার যখন দেখেন আমরা নির্বাচনে 2001-এ জিতলাম, তখন গণভবন উনি লিখে নিলেন 10 টাকায়, লতিফুর রহমান সাহেব এসে ওইটা ক্যান্সেল করলেন। এখন উনি তত্ত্বাবধায়কের বিপক্ষে খেপে গেলেন। গণভবনটাকে উনি সরকারি প্রধানমন্ত্রীর বাসভবন এই হিসেবে দেখতে চাচ্ছেন না। ওনার ব্যক্তিগত প্রপার্টি হিসেবে প্রথম দিন থেকেই ওনার ওটার প্রতি আগ্রহ জন্মেছে। এখন কে এম হাসানকে নিয়ে যে কথাগুলো বললেন অদ্যাবধি কিন্তু প্রমাণ করতে পারেনি, কিন্তু ওনারা যে বিচারপতি সিনহাকে বসালেন, সেই বিচারপতি সিনহাকে কিভাবে দিগম্বর করে রাতের অন্ধকারে জুতা পেটা করে ডিজিডিএফআই কে দিয়ে অপহরণ করে গাড়িতে তুলে দিল, বিমানে জি। তুলে দিল, তুলে আপনি দিয়ে ধরেন আপনি তার আসিফ আসিফ বিরুদ্ধে। আপনি যে পয়েন্টগুলো বলছেন সেগুলো অযৌক্তিক কোনো কথা না, কিন্তু আপনি বলছেন যে বিচার বিভাগকে কিভাবে দলীয়করণের জায়গায় আসলো। কিন্তু কে এম হাসানকে বয়স বাড়িয়ে যেন প্রধান উপদেষ্টা হয় এবং তাকে সিনিয়রিটি লঙ্ঘন করে তাকে প্রধান বিচারপতি করার জায়গা, এই কাজগুলো তো আমি বিএনপি ওইখানে করেছে। আসতেছি, এটা বলে। তারপরে মানে হ্যাঁ, যাতে নির্বাচন ব্যবস্থা সেই, তারপরে শুধু কে এম হাসানই স্টপ না, তারপরে ইয়াজউদ্দিনের ক্ষমতা নেয় এবং তারপরে যে আগানো, সেখানে তো বিতর্কটা তো ওখান থেকে শুরু, তারপরে তো তত্ত্বাবধায়ক না, সরকার কে ব্যবস্থা এম কলুষিত। হাসানকে দেওয়া নিয়েই, কে এম হাসানকে দেওয়া নিয়ে তো ইয়াজউদ্দিনের উদ্ভব হলো। হ্যাঁ। ওইটা নিয়ে তখন 12ই জানুয়ারি 22শে জানুয়ারি নির্বাচন হলো। সেই নির্বাচনে যারা যারা উপদেষ্টা ছিলেন, আকবর সাহেব থেকে শুরু করে ওনারা তখন সব পদত্যাগ করলেন, করে একটা শূন্য অচল অবস্থার সৃষ্টি হলো। এদিকে আওয়ামী লীগও নির্বাচন, আর ধারাবাহিকভাবে বলতে চাচ্ছি, এখন আমাদের 2টো সিট নিয়ে ওনাদের আপত্তির কারণে বাংলাদেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি হলো, আমরা পাশ করে দিলাম। আচ্ছা, পাশ করার পরে তারপরে তারা এখন বিচারকের কে এম হাসানের বয়স নিয়ে তারা হুজ্জুতি করলো, নিয়ে তারা গেল না। আবার -2 হয়ে 111 আসলো। 111 আসার পর তত্ত্বাবধায়কের আশপাশ দিয়ে ওনারা গেলেনই না, কারণ ওনারা নিজেরাও বুঝেছেন যে তত্ত্বাবধায়ক সরকার উনি ক্ষমতায় থাকার জন্য চেয়েছেন, কিন্তু উনি তত্ত্বাবধায়কের অধীনে ভোট হয়ে 2001-এর বিরোধী দল হবে, এই কারণে তো উনি চাননি। কিন্তু যখন দেখলো যে আমার পক্ষে সম্ভব না, যে বারবার তত্ত্বাবধায়কের মাধ্যমে ক্ষমতায় যাব, তখন এইটারই যেটা সারা জীবন চাইলো, হুম। মানুষ পুরালো, তারপরে হচ্ছে সারের দাবি, পুলিশ গুলি করলো, ছাত্রলীগ গুলি করলো, যুবলীগ গুলি করে কৃষককে মারলো, সেগুলো আমাদের ঘাড়ে পরবর্তী চাপায় দেয় যে সারের দাবিতে হুম। মরছে, মারছে তো যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, পুলিশ। এখানে বিএনপির তো কোনো দোষারোপ ছিল না। তো এখন ধরেন পুলিশ কি করলো, পুলিশ গুলি করলো। পুলিশ কাকে গুলি করলো? ছাত্রলীগ, যুবলীগ। এই যে সারের গাড়ি, সারের ট্রাক লুট করছে, এইটা রক্ষা করার জন্য পুলিশ গুলি ছুড়লো। এখন পুলিশ গুলি ছোড়া মানে বিএনপি গুলি ছোড়া হয়ে গেল। এই সমস্ত পরিস্থিতির হাত থেকে বাঁচানোর জন্যই বেগম জিয়া বিল পাশ করলো। এখন শেখ হাসিনা যদি আসলে সত্যিকার অর্থে দেশপ্রেমিক হতো এবং আমাদের ব্যাপারে যে সমালোচনা গুলা করলো মাগুরা আর রমনা নিয়ে, তাহলে উনি তত্ত্বাবধায়কের কোথায় ফাঁক ছিল, ফোকট ছিল, এবং এইটা কিভাবে গঠনমূলক ভাবে করা যায়, কোনো ফুটাফাটা না থাকে, কোনো অভিযোগ না আসে, বিচারকদেরকেও যাতে বয়স বাড়ানো কি কমানো এই নিয়ে কোনো বিতর্কের উদ্ভব না হয়, তাহলে উনি খোলা মনে খোলা দিলে তার চাওয়া তত্ত্বাবধায়ক নিয়ে কিন্তু ব্যাপক বিস্তার আলোচনা করে সকলের সমন্বয়ে এটাকে নিখুঁত ভাবে কিন্তু উপস্থাপন করা যেত। কিন্তু উনি কি করলেন? উনি চাওয়ার জন্য চান, ক্ষমতায় যাওয়ার জন্য চান, ক্ষমতায় গেলাম ওইটা ভালো, গেলাম না ভালো না। ওইটারই ধরেন তত্ত্বাবধায়ক কি বাতিল তো বাতিল, 15 বছরে জি, বাতিল। এটা এখন দুঃখজনক। সুপ্রিম মানে কোর্টের এই কথাই জায়গাটা বলেন। নির্বাচনের এই যে ইতিহাস, সেই জায়গাটা দুঃখজনক। কিন্তু এখন তো আওয়ামী লীগ পতিত হয়েছে, তারা এমনকি দেশের বাইরেই তাদের অবস্থান হয়ে গেছে। বিএনপি আছে এবং বিএনপি সামনেও ক্ষমতায় যাবে বলে ধারণা রাখা হচ্ছে। সেখানে বিএনপি তার অতীতের ইতিহাস যে 91 থেকে মানে বলছিলাম, সেখানে প্রত্যেকটা নির্বাচন যখন থেকে বিএনপির হাত থেকে নির্বাচনের দিকে গেছে, তখনই বিএনপি সেখানে বিতর্ক তৈরি করেছে, প্রশ্নবিদ্ধ করেছে সেই জায়গায়, বা সুষ্ঠু নির্বাচন না হবার মতো যে পরিস্থিতিগুলো ব্যাখ্যা করছেন, বিএনপির এখানে দায় আছে। সামনে বিএনপি করবে না, তার কি কোনো নিশ্চয়তা বিএনপি এখন দেয়? এইখানে আপা, এই জন্য আমি রাজনৈতিক সংস্কার চাই ব্যক্তিগতভাবে। আমার দলের পক্ষ প্রতিনিধিত্ব আমি করি না, কারণ আমি খুব ছোট্ট একটা পোস্ট বহন করি। এইখানে দলের মুখপাত্র আমার হয়ে বক্তৃতা দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমার রাষ্ট্রের নাগরিক হিসেবে যদি আপনি আমার ব্যক্তিগত ওপিনিয়ন চান,
এইখানে আমি আমার ব্যক্তিগত ওপিনিয়নটা খুব পরিষ্কার করে বলতে চাই যে অদূর ভবিষ্যতে শুধু বিএনপি না, কোন রাজনৈতিক সংগঠন সম্পর্কে এরকম কোন কলাকৌশল থাকা উচিত হবে না, কিংবা প্রশাসনিক এইরকম ব্যবহার করা ঠিক হবে না, কিংবা নিজের মাস্তান গুন্ডা বাহিনীকে দিয়ে পিস্তল হাতে দিয়ে ব্যালট পেপার বাক্স আর বুথ দখল করার ইতিহাস বাংলাদেশের সৃষ্টি হবে না। এই একটা মাত্র দাবি আমার এই বর্তমান লাশের উপর রক্ত নিয়ে আসা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, এটাই আমি চাই। আমিও কালিমা যুক্ত হতে চাই না, কেউ কালিমা যুক্ত হোক এটাও আমি চাই না। কারণ রাজনীতি ক্ষমতা তো আমার বাবার সম্পত্তি না। যে ইলিয়াস আলীর লাশ কোথায় আমরা জানি না, চৌধুরী আলম কোথায় বলতে পারবো না, তারপরে জেলখানাতে পিন্টুকে হত্যা করলো, পিন্টুর পরিবার কি জবাব দেবে, কোথায় পাবে বলেন? তারপরে সাংবাদিক নেতা ক্যান্সার রোগ 2 বছর হাসপাতালে আটকে রেখে দিল। এগুলো তো মানে বাংলাদেশে খুব প্রশ্নবিদ্ধ বিষয়বস্তু। এরকম কিছু উদ্ভব হোক, আমি ব্যক্তিগতভাবে যদি আপনি জানতে চান, রাষ্ট্রের নাগরিক হিসেবে, ক্ষুদ্র নাগরিক হিসেবে আমি বলবো এগুলো পুনরাবৃত্তি আমি চাই না, চাই না, চাই না। এবং এই পুনরাবৃত্তি না চাওয়ার জন্য, এইটা রোধ করার জন্য সকল প্রকার বিহিত ব্যবস্থা, রক্ষা কবচ, প্রতিরোধমূলক ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিষ্ঠানকে দেওয়া দরকার। এবং নির্বাচন কমিশন শক্তিশালী করা ছাড়া এর কোনো বিকল্প নাই। নির্বাচন কমিশনার খুবই যারা সুন্দর, খুবই যৌক্তিকভাবে আপনি বলেছেন যে আপনি চান না, নিশ্চয়ই এটা কাঙ্ক্ষিত কোনো বিষয় তো হতেই পারে না, আপনি চান না, কিন্তু যখন দল করে তখন তো তার বিরুদ্ধে কোনো অবস্থানও কি আপনারা নেন? দেখেন, আমার দল কিন্তু বারবারই বলছে যে আমাদের অতীতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেই ভুল ভ্রান্তির আমরা পুনরাবৃত্তি করব না। যদি কেন, তো যদি অতীতের ভুল কেন এই ভ্রান্তি বললে বিষয়গুলো তো প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে যদি না, কেন ভুল ভুল ভ্রান্তি? ভ্রান্তি অতীতের বলতে তো আপনার রমনা মাগুরা দুটো সিটকে নিয়ে ওরা 300 সিটকে বিতর্কিত করলো, দুটো আমাদের বিরুদ্ধে অভিযোগ তুললো, 3টাকে নিয়ে বিতর্কিত করলো। এই ব্যাপারে আমার দল অনেক সাবধান, অনেক সচেতন। কোনো ব্যক্তির জিতারও দায়িত্ব আমার দল নেবে না। মনোনয়ন দেব তোমার যোগ্যতায়, তুমি জিতে আসতে পারলে পারলে, নাইলে না। কারণ একটা টোটাল দলকে বিতর্কিত হতে হয়। তো এই বিতর্কের ভিতর দল ইনশাল্লাহ কখনোই যাবে না, এবং এটা কাউকে করতেও দেবে না। এটা আমরা দলের ভিতরে থেকে যেটা বুঝি। জি, এটি এইখানে বিএনপির অবস্থান। আমরা এটাও জানতে বা এই ধরনের বিশ্লেষণ শোনা যাচ্ছে, মানে আপনি দলের অবস্থানের কথা একটা বলছিলেন যে আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, তার ইদানিংকালের অবস্থা অনেক অনেক বা তার বক্তব্য অনেক ম্যাচিউরড বলে অনেক বিশ্লেষকরাই, রাজনৈতিক বিশ্লেষকরাই এমন মন্তব্য করছেন যে আগের অবস্থানের থেকে অনেক পরিবর্তিত হয়েছে। আসলে কি আপনারা নেতাকর্মীরা সেরকম কোনো ভাব পান? উনাকে আগে যে বিতর্কটা করতো, বিতর্কিতটা একবার আওয়ামী লীগের পাতানো এবং রয়ের পাতানো একটা খেলা। উনি আসলে এগুলো আগে উনি বক্তৃতাও দিতেন না, আর এত কিছুর সাথে উনি রাষ্ট্রে জড়িত না। দেখেন, উনি যদি ইচ্ছা করতেন 2001-এ এমপি হতে পারতেন, 96 সালে এমপি হতে পারতেন, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতার প্রভোগ করা কিংবা রাষ্ট্রীয় ক্ষমতা অপপ্রয়োগ করা, অপব্যবহার করার মন মানসিকতা, রুচিবোধ কিন্তু ওনার ছিল না। যার কারণে এগুলো থেকে উনি দূরেই থেকেছেন। যতটুকু না করলেই নয়, মায়ের সহকর্মী হিসেবে মাকে সহযোগিতা করার ক্ষেত্রে সেটুকু কিন্তু উনি করেছেন। কিন্তু উনি যা করেননি, 111-এ এত বিশদ একটা পরিকল্পিত অপপ্রচার, পরিকল্পিত পানিশমেন্ট, পরিকল্পিত জঘন্য পরিবেশের সম্মুখীন ওনাকে হতে হলো, যার খেসারত রাষ্ট্র এখন দিচ্ছে, যার খেসারত বাংলাদেশের ভোটের অধিকার এখানেই কিন্তু খর্ব হলো, এবং যার খেসারত এই যে গণতন্ত্র বিমুখ যে পরিবেশটা এখানে কিন্তু আসলো। মানুষ যখন একজনের বিরুদ্ধে প্রথম অপপ্রচার করে, শোনার লোকের কিন্তু অভাব থাকে না। গসিপ তখন মিথ্যা হোক সত্যে রূপান্তরিত হয়ে যায়, মুখে 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 যখন চলে যায়। এখন আপনি দেখেন তো যে 15 বছর বিএনপি ক্ষমতায় নাই, আওয়ামী লীগ কি করেনি? রেন্টাল বিদ্যুতের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। প্রথম আলো নিউজ মাফিক প্রতি বছর 72,000 কোটি টাকা বিদেশে পাচার করছে, এবং তারা এই যে আপনার ফ্লাইওভার থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হাজার হাজার কোটি টাকার দুর্নীতি। এই সরকার এসে দুদককে কি শক্তিশালী করেছে? দুদককে কি নিরপেক্ষ করেছে? দুদককে যথার্থভাবে এই দুর্নীতির মামলাগুলো কি করাচ্ছে? করাতে কিন্তু পারেনি। দেখেন, বিএনপির আপনি কি এইটি বলবেন, দুর্নীতির আপনি আপনি কি এটা বলবেন সামনে আপনারা পারবেন, এই নিশ্চয়তা, এই প্রতিশ্রুতি রাখবেন, এটি কি আপনারা মানে দায়িত্ব নিতে পারেন? কারণ এই দুর্নীতিতে আমি তো চ্যাম্পিয়ন দলের হওয়ার জায়গাটাও বিএনপির আমলেই বারবার আর কি রিপিটেশন হয়েছে। আমি তো দলের খুব ক্ষুদ্র একটা অবস্থানে অবস্থান করি। আমার ক্ষুদ্র অবস্থানে আমার প্রত্যাশাটা খুব শক্ত এবং প্রত্যাশাটা খুব ব্যাপক। আমার এই দল, রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক, তার সততায় আমি রাজনীতি করতে আসছি ক্লাস 7-এ পড়া অবস্থায়।
আমি তার দেশপ্রেম দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি তার তলাবিহীন ঝুড়ি যেভাবে তলা লাগালো, দুর্ভিক্ষের বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশে উনি যেভাবে রূপান্তরিত করলেন, এবং উনি বাংলাদেশি জাতীয়তাবাদ, যে বাংলাদেশকে একটা নতুন তত্ত্ব দিলেন, এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান, বিসমিল্লাহ রহমানির রাহিম উনি যেভাবে সংবিধানে সংযোজন করলেন, এগুলো আমাকে অনুপ্রাণিত করেছে। এবং যার কারণেই তো এই দলটা আমি করতে আসছি। তাহলে আমার রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে এই দলের প্রতিষ্ঠাতা, তার আদলের বিএনপি তো আমি জানের উপর দিয়ে চাই। তার স্বপ্নের বিএনপি, তার প্রত্যাশার বিএনপি, তার কাঙ্ক্ষিত বিএনপি, তার রেখে যাওয়া বিএনপি, খালেদা জিয়া পরিচালিত বিএনপি, তারেক রহমান বর্তমানে পরিচালিত করছেন, সেই বিএনপি তো তার রূপ তো পরিবর্তন করতে পারে না, পরিবর্তন করে না। এখন হয় কি, বিএনপি একটা বড় দল, বিভিন্ন প্রেক্ষাপটের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আসে, বিভিন্নভাবে পোস্ট পাচ্ছে, বিভিন্নভাবে নমিনেশন পাচ্ছে, বিভিন্নভাবে পাওয়ারটা এক্সারসাইজ করছে, করে আমাদের যে ছোটখাটো ত্রুটি বিচ্যুতি 2001-এ আপনি দেখেছেন কি আওয়ামী লীগ সমালোচনা করেছে, সেই ত্রুটি বিচ্যুতি ছোট হোক আর বড় হোক, আমার প্রত্যাশা পুনরাবৃত্তি হবে না ইনশাল্লাহ। আর তার চেয়ে হাজার কোটি বড় যে দুর্নীতিগুলা করলো, অপকর্মগুলা করলো, 2 সিটের দোহাই দিয়ে 300 সিট অবৈধ নির্বাচনের নামে একটা অবৈধ কর্মকাণ্ড করলো, নিশিরাইতের ভোট করলো, ভোটারবিহীন করলো, সমঝোতা নির্বাচন করলো, একটা অবৈধ ক্ষমতার নবায়নের একটা তারিখ 24 সালে দিল। এইগুলোর বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে। হলেই তো আমি আর অনুপ্রাণিত হব না, অন্য দল তার অনুপ্রাণিত হবে না, ওই কাজ করা থেকে বিরত থাকবো, আমি উৎসাহী হব না। এই কাজটা করার দায়িত্বটা কার? এই নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারেরই তো করা উচিত। উনি নির্দলীয় নিরপেক্ষ বস্তুনিষ্ঠ কাজ না করে কার ক্ষমতায় আসা দরকার, কার পার্লামেন্টে যাওয়া দরকার, কার দল গঠন করা দরকার, এগুলো যখন বলে, তখন উনাদের প্রতি কি সাধারণ আমার মতো মানুষের আর আস্থা থাকে? না আস্থার কোনো জায়গা থাকে? না আস্থার জায়গা আমার খোঁজার কোনো প্রয়োজন আছে? বলেন আপনি। এনারা তো উন্মুক্ত হয়ে যাচ্ছে, এদের বগলের থলের ইটটা বেরোয় যাচ্ছে, ডাল মে কুচ কালা হয়, এটা বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছে এদের আচার আচরণ দেখে। আমার বিরুদ্ধে অপপ্রচার করে 111 নিয়ে আসলা, সমঝোতা নির্বাচনে শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে, এরা প্রত্যেকেই আজকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধিকাংশ সমর্থন দিচ্ছে, এবং টক শোতে শেখ হাসিনাকে অনুমোদন পর্যন্ত দিচ্ছে, সবকিছু করছে। তাহলে কেন 300 সিটে চুরি হবে? 2 সিটের চুরি তুমি আমার বিরুদ্ধে অভিযোগ এনে 300 সিটে ডাকাতি করবা, দস্যুতা করবা 15 বছর ধরে, এইটা এইটা এরা কি প্রতিষেধক ব্যবস্থাটা কি? এটা তো আমাকে জানতে হবে, আমি জানতে চাই সরকারের কাছ থেকে। এবং এখানে আমার প্রত্যাশা, আমাকে চোর বলে কোনো লাভ নাই, আমি যাতে চুরি করতে না পারি আপনি সেই পথ তৈরি করেন। জি আমাকে কে অভিযোগ দিলে আমি চোর, এই জন্য আমি চোর হয়ে যাব? জি অভিযোগ সেখানেই দিলে আমি সেখানেই তো দুর্নীতিবাজ, সরকার বলছে দুর্নীতিবাজ হয়ে যাব? সংস্কারের কথা। সেখানেই তো বলছে সরকার সংস্কারের কথা, কিন্তু সংস্কারটাও তো করছে আবার, না তো, কিন্তু সংস্কারটা তো আপনি বলছেন করছে মানে না তো। আপনারা বলছেন যে আপনারাই করবেন, নির্বাচিত সরকারের সরকার কোনো করবে। পরিকল্পনাই নাই, সরকারের কোনো পরিকল্পনা নাই সংস্কার করার, কোনো পরিকল্পনা এদের সংস্কার করার নাই, রাজনৈতিক সংস্কারের দায়ী এদের। তারা এরা সরকার নিজেরা রাজনৈতিক সংস্কারের দল একটা করতে চায়। প্রস্তাবনা তৈরি করেছে, তারা প্রতিবেদন দিচ্ছে, রাজনৈতিক দলগুলোর সাথে কথা হবে, কিন্তু বিএনপি তো বলছে সংস্কার কোথায়? রাজনৈতিক দল নির্বাচিত হয়ে তারপর করবে, বা নির্বাচিত সরকার করবে। আহামরি কোনো কিছু এরা করছে না, আহামরি কিছু এরা করছে না, এরা আহামরি কিছুই করছে না। এরা শুধু কোথায় ঘোষণাপত্র করবে, 71 মুক্তিযুদ্ধকে অবমূল্যায়িত করবে, মূল্যহীন করে দেবে, এগুলো নিয়ে ওরা ব্যস্ত আছে। এবং মৌলবাদের উত্থান কিভাবে বাংলাদেশে করা যায়, এগুলো নিয়ে এরা ব্যস্ত। তো এই ব্যস্ততাটা তো বাংলাদেশের জনগণ প্রত্যাশা করছে না, কারণ বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা তো বন্দুকের গুলি দিয়ে সরানো যাবে না। শেখ হাসিনার পতন যেমন বন্দুকের গুলির সামনে লড়ছে, মুক্তিযোদ্ধারাও তৎকালীন সময়ে তো আর আপনার ওই হোয়াটসঅ্যাপও ছিল না, ইন্টারনেটও ছিল না, আর ভয়েস রেকর্ডিংও ছিল না। তাহলে মুক্তিযুদ্ধের চেতনাটা কি প্রকট ছিল, কি প্রবল ছিল মুক্তিযোদ্ধাদের ভিতরে? একজন মা তার সন্তানকে উৎসর্গ করে দিল, নববধূ তার স্বামীকে উৎসর্গ করলো, নানি তার নাতিকে উৎসর্গ করলো। এটার তো অবমূল্যায়িত হলে, এটা তো আমরা চাবো না, এবং এই অবমূল্যায়ন তো প্রতিরোধ করতে হবে, জি এটা তো জি ছেড়ে নিশ্চয়ই, দেওয়া যাবে আপনি না। আপনার প্রত্যাশার কথা বলছেন, আপনার আকাঙ্ক্ষার কথা বলছেন, এবং সামনে আর এরকম অনেক ভুলই আপনারা করবেন না বলে আপনি আপনার আশাবাদ ব্যক্ত করতে চাচ্ছেন। দেখা যাক দলীয় অবস্থান সামনে গিয়ে কি হয়। মানুষের শঙ্কার জায়গাটা রয়ে গেছে, কারণ আরেকটা বিষয় এর মধ্যে আবার ঢুকে যায়, কারণের সাথে মানে যুক্ত করে দিই। কারণ বিএনপির বিরুদ্ধেই এখন অভিযোগ উঠছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল বাণিজ্য, সেটি একদম কারওয়ান বাজার থেকে শুরু করে পরিবহন খাত সবখানেই বিএনপির, এবং গণমাধ্যমে এই খবরগুলো কিন্তু প্রতিদিনই আসছে। ক্ষমতায় যাবার আগে যদি হ্যাঁ, ব্যবস্থা না নিলে কি গণমাধ্যমে অবস্থা আসছে, হবে? না গণমাধ্যমে এই খবরগুলো আসছে। দল যখন দেখছে যে কেউ যদি সত্যিকার অর্থে কোনো না কোনো ভাবে দলের ভিতরে ঢুকে থেকেছে, তাদেরকে বহিষ্কারও করছে।
এবং থানা পুলিশকে ডাইরেক্ট তারেক রহমান সাহেবের নির্দেশ দেওয়া আছে যে দলের কোনো ব্যক্তিবর্গ এই ধরনের ঘটনার সাথে জড়িত হলে আপনারা আপনাদের মতো সাথে সাথে ধরে জেলখানায় ঢুকায় দেন। তাহলে প্রশাসন কাজটা কেন করছে না? এই অন্তর্বর্তীকালীন সরকার কেন করছে না? তারা আমাদেরকে ইমেজটাকে কলুষিত করতে চাচ্ছে। প্রচার চালাক, অপপ্রচার চালাক, একজন করলো, 10 জনের নাম দিল, এগুলো এই সরকারের আমলে তো আমাদের যুব দলের ছেলেকে জেলখানাতে থানাতে লাশ পাওয়া গেল। তো তাহলে এর হাসিনার সময় লাশ পেলো, এরশাদের সময় লাশ পেলো, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় কুমিল্লাতে কেন একটা ছেলেকে বাসা থেকে তার বাবার কুলখানি করতে গেছে, তাকে ধরে নিয়ে এসে এমন মার দিল, এমন টর্চার করলো, এমন অত্যাচার করলো যে সে লাশে পরিণত হলো? এগুলো কি আমাদের প্রত্যাশার জায়গা? এই জন্য আমি বলবো প্রচার মাধ্যম থেকে শুরু করে সবাইকে যে আপনারা স্পেসিফিক বিএনপির দলীয় পোস্টধারী কোন ব্যক্তি এই ধরনের কর্মকাণ্ডের সাথে যদি জড়িত থাকে, জনাব তারেক রহমানের স্পষ্ট বার্তা হচ্ছে কঠিন ভাবে এদেরকে আইনের আশ্রয় নেন, কঠিন ভাবে আইনের আশ্রয় নেন। এখানে দল কোন প্রকার হস্তক্ষেপ করবে না, তদবির করবে না, তাকে অন করবে না। মানে সেটি সেই অবস্থানটি বিএনপির কাছ থেকে আমরা শুনছি, আসলেও আমরা বিএনপির কাছ থেকে বিভিন্ন ব্যবস্থা নিতেও দেখছি, কিন্তু তবুও এই আপনি দেখেওছেন তো? জি জি, এটা আপনি তো আমরা দেখছি, দেখেওছেন, হ্যাঁ, বিভিন্ন ব্যবস্থা নেবার ঘটনা আমরা দেখছি। আমাদের ধানমন্ডির যে রবির সাথে ব্যক্তিগত পার্টনারশিপ নিয়ে অভিযোগ উঠছে এক ব্যক্তিকে হত্যার, দেখেন তাকে কিন্তু পার্টি থেকে স্যাক করে দিছে। এক আন্দোলনের রবি ছিল, আর টকশো থেকে শুরু করে সবকিছু তাতে সক্রিয় অবস্থান ছিল, তারপর কিন্তু দল তাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। চাঁদার যেটা ব্যাপার, বাংলাদেশের শ্রেষ্ঠ চাঁদাবাদ সংগঠন হচ্ছে ইসলামিক দল জামাত ইসলাম। এরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে মুষ্টি চাল থেকে শুরু করে ইয়ানতের পয়সা থেকে শুরু করে তারপরে তাফসির ক্লাসের নাম করে লাউ, চাল কুমড়া, হাঁসের ডিম, মুরগির ডিম সবকিছু নেয়। এবং এদের রাজনৈতিক কর্মসূচি সব ইসলাম জালসা কেন্দ্রিক, এবং সেখানে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রতিনিয়ত তারা চাঁদা তুলতেছে এবং চাঁদা নিচ্ছে। এবং এদের নেতাদের কাজে মাফিক, নেতারা বেতনভোগী সব। এবং অনেক আমাদের এলাকায়, আমি বিশেষ করে আমাদের চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী এলাকায় দেখেছি, গরিব ঘরের ছেলেরা ছাত্র শিবির করতে যে বিত্ত ব্যবহারের মালিক চাঁপাইনবাবগঞ্জের অনেকেই, যারা ঘর জামাই থাকতো, অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, তারা এখন 5 তলা হোটেলের মালিক, 5 তলা বাড়ির মালিক, এগুলো আমরা দেখেছি। এখন ধরেন চাঁদাবাজি, জামাত ইসলাম যেভাবে একটা নিরীহ গরিব অশিক্ষিত মহিলার মুষ্টি চালটাও নিয়ে নিচ্ছে চাঁদাবাজি হিসেবে, স্বামীর পকেট থেকে টাকাটাও নিয়ে নিচ্ছে ইয়ানত হিসেবে। এখন এদের এই যে চাঁদাবাজি সিস্টেমটা, এটার সম্পর্কে এই সরকার কিংবা সাংবাদিকরা এখনো অবহিত না। কারণ জামাত ইসলাম তো সারা বাংলাদেশে স্ট্রং না, কিছু কিছু জায়গায় স্ট্রং। তো কিছু কিছু জায়গায় যেখানে স্ট্রং, তাদের এই প্রচারণা গুলা, তাদের এই অ্যাক্টিভিটি গুলা সারা বছর কিন্তু চলতে থাকে। আওয়ামী লীগ বিএনপি দিবস লাগে, কর্মসূচি লাগে, জাতীয় একটা 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, এইসব। কিন্তু এরা কিন্তু সারা বছর ওই ধর্ম, এবং সবচেয়ে বড় কথা, এরা যে যেখানে প্রতীক পায়, কখনো দাড়িপাল্লা পেলে বলে এটাতে জান্নাত পাওয়া যাবে, কখনো যদি মোটরসাইকেল পায় বলে এটাতে জান্নাত, দেওয়াল ঘড়ি পেলে বলে এটাতে জান্নাত, আবার কখনো দেখবেন যদি কাঁঠাল পায় বলবে এটাতে জান্নাত। এই যে ধর্মভীরু মানুষদেরকে, ধর্ম পিপাসু মানুষদেরকে এরা এইভাবে মোটিভেটেড করে করে একটা মানে রাজনৈতিক ক্ষমতা দখলের একটা চাঁদাবাজি সিস্টেম করে একটা মিথ্যাচারের দিকে তারা এগোয় যাচ্ছে, এবং প্রত্যেকটা মানুষকে তারা প্রতারিত করছে এবং ধর্মকে অপব্যবহার করছে। আজকে বাংলাদেশে কত ধর্মীয় দল বলেন, প্রত্যেকের ভিন্ন মত, প্রত্যেকের ভিন্ন মত। তো ধর্ম তো একটা, ইসলাম, রসুল তো একটা, সৃষ্টিকর্তা আল্লাহ তো একটা। তাহলে এদের এই যে মত পার্থক্য, প্রত্যেকটা জিনিস নিয়ে এরা মুরিদ নিয়ে পার্টি শুরু করে দিচ্ছে পীর সাহেবেরা। এখন এই যে তাদের অ্যাটিটিউড, বাংলাদেশে খুব ভালো করে তারা জানে যে বাংলাদেশের মানুষ ধর্মের কথা বললে নারী পুরুষ ছোট ছোট বাচ্চা নিয়ে ওয়াজে চলে যাচ্ছে, মাহফিলে চলে যাচ্ছে। তাহলে তাদেরকে মোটিভেট করাটা খুব ইজি। কিন্তু রাজনৈতিক প্রোগ্রাম যদি জামাত ইসলামের পক্ষ থেকে বলা যায়, তখন যারা কর্মী সমর্থক তারাই যাবে, এর বাইরে কিন্তু কেউ যাবে না। কিন্তু মাহফিল বললে সবাই যাবে। তো এই যে এইভাবে তারা প্রতারিত করছে। কিন্তু তো এরা চাঁদা তুলতে তুলতে তো মানুষের ঘরের ভিতরে ঢুকে গেছে, মেয়েদের মুষ্টির চালের ভিতরে হাত দিয়ে দিচ্ছে। কিন্তু এগুলো তো কোনো আলোচনা, সমালোচনা, পত্রপত্রিকা, নিউজ কিন্তু নাই। দেখেন, এটাই দুর্ভাগ্যজনক। আর এই বাংলাদেশে 15 বছর আওয়ামী লীগ যে ট্রেন্ড করে গেল, তৃণমূল পর্যন্ত এই যে বিনা পয়সা খাওয়া, টেন্ডারবাজি করা, অপকর্ম করা, গোরস্থান দখল করা, শ্মশান দখল করা, এই ট্রেন্ড বিএনপি বলে কথা না। এই ট্রেন্ড মানুষকে কিন্তু ওদিকে ধাবিত করবে। কারণ মানুষ 15 বছর অত্যাচারিত হয়েছে, সবাই দলমত নির্বিশেষে, সকল দলের মানুষ। তখন তাদেরও তো মাথায় বিষয়গুলো আছে যে ওরা এত কিছু করে নিল, আর আমি কিছু করতে গেলে আইন, নিয়ম, কানুন, এত কিছু কেন? এগুলো কিন্তু মানুষের মাথার ভিতরে ঢুকে গেছে। এখন এই যে মানুষের মাথাটা সাধারণ সিম্পল রিক্সার ভিতরে ঢুকে গেছে,
এইটা বের করতে গেলে ব্যাপক মোটিভেশন দরকার, রাষ্ট্রের জি, মোটিভেশন, সেই দলীয় মোটিভেশন, মোটিভেশনটা আপনার দলে পরে আছে কিন্তু কিনা ঠিক সেটাই, করতে যেহেতু হবে। আপনি হচ্ছেন বিএনপির একজন নেত্রী, আমি একজন যথেষ্ট কর্মী। করি আপা, বিশ্বাস করবেন না, কারণ আমরা এগুলো কর্মকাণ্ডে জড়িত না, কর্মকাণ্ডে জড়িত না, এবং মানুষের জীবনে বেঁচে থাকতে গেলে বেশি বিত্ত ব্যবহারের প্রয়োজন হয় না। আমাদের নিজস্ব একটা পেশা আছে, পেশা করি, রাজনীতি আমার নেশা। তো সেইখানে আমি নিজেও ওই অবৈধ করে একটা ছেলে চাকরি দিয়ে পয়সা নিয়ে একটা ছেলেকে অপকর্মত ঠেলে দিয়ে তাকে বিভীষিকার ভিতর ফেলে ফয়দা লুটে রাজনীতি করার মতো মনোবৃত্তি, রুচিবোধ নাই আমার এখনো, অদূর ভবিষ্যতে হবে না। জি, এবং আমার সাধুবাদ পরিবারেরই আপনাকে। নাই, সবচেয়ে আপনাকে বড় কথা আপনার এই হচ্ছে এটা। অবস্থানের জন্য নিশ্চয়ই সাধুবাদ জানাই, কিন্তু আপনার অবস্থানেই তো শেষ না। আমরা যেই রাষ্ট্র ক্ষমতায় যারা যাবে, আপনার দল বা যেই দলই রাষ্ট্র ক্ষমতায় যায়, তাদের আসলে অবস্থান কি হবে সেটি আমাদের জন্য জানাটা খুব জরুরি। এবং সেখানেই আসলে এই প্রশ্নটা বারবার উঠছে যে এতদিন আওয়ামী লীগের উপর যে অভিযোগগুলো দেওয়া গেছে, তখন আসলে বিএনপিকে আমরা এসবের মধ্যে দেখতাম না, বা তারা আসলে যাবার সুযোগও পেত না। যেই আওয়ামী লীগ চলে গেছে, সেই জায়গাগুলো এখন বিএনপি দখল করে নিচ্ছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি। এবং এই দখলবাজিকে কেন্দ্র করে নিজেরাও সংঘর্ষে জড়াচ্ছে। বিএনপির দুপক্ষ, যুবদল বিএনপি বা ছাত্র দলের সাথে, মানে নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যার কারণেই এই প্রশ্ন। যাই হোক, আপনি বলছেন যে আপনারা ব্যবস্থা এবং আপনার নিজের ব্যক্তিগত আকাঙ্ক্ষার কথাও বলছেন। একটু জানি যে রবিবার আমরা জানতে পারছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তারা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট যুক্তরাষ্ট্রে, যেটা নিয়েও একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। বিএনপির পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল ট্রাম্পের আমন্ত্রণ, পরে যুক্তরাষ্ট্র দূতাবাস স্পষ্ট করলো যে এটি আসলে সরকারের কোনো যোগসূত্র নয়, যুক্তরাষ্ট্র সরকারের আয়োজনও করে না, অর্থায়নও করে না। পরে বিএনপি অবশ্য অবস্থান পরিবর্তন একটা জানালো যে এটি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টেরই আমন্ত্রণ। যাই হোক, সেখানে যাচ্ছেন স্থায়ী কমিটির দুজন সদস্য, মহাসচিব যাচ্ছেন, এবং আমরা যেটি জানতে পারছি, তারেক রহমান সেখানে যাচ্ছেন না, আমন্ত্রিত তারেক রহমানও সেখানে যাচ্ছেন না, তার মেয়ে জাইমা রহমান যাচ্ছেন। এই বিষয়টি কি এখন নিশ্চিত যে জাইমা রহমান যাচ্ছেন? আপা আপনি যেমন আপনি আরো বেশি নিশ্চিত বলতে পারবেন, আপনি যেহেতু বাইরে থাকেন। হুম। আর আমি যেটুকু জানি ওই পত্রপত্রিকা, সংবাদপত্র, হ্যাঁ। এর বাইরে দলের নির্ভরযোগ্য সূত্র থেকে আমার কাছে কোনো তথ্য আচ্ছা, নাই। তাহলে সেই সূত্র মতে জাইমা রহমান আসলে যাচ্ছেন। যদি মানে সেক্ষেত্রে তারেক রহমান যাচ্ছেন না, আমরা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তার মুখে শুনেছি, মানে তিনি প্রস্তাব করেছিলেন যে জাইমাকে এখন রাজনীতিতে আনা হোক, বিএনপির রাজনীতিতে। এখন কি তাহলে সেই তৃতীয় প্রজন্মের রাজনীতিক আসতে যাচ্ছে বিএনপিতে? দেখেন আপা, একটা দাওয়াতে, ব্রেকফাস্ট দাওয়াতে আমি ভবিষ্যৎবাণী করে বলতে পারবো না, কারণ আমাদের কথা হচ্ছে আমরা জিয়া রহমানের দল করি, বেগম খালেদা জিয়া নেত্রী ছিলেন, তারেক রহমান আসছেন, অদূর ভবিষ্যতে যেই আসবে আমাদের জীবদ্দশায় আমরা সেভাবেই তাদের নেতৃত্বে আমরা দল করব। এটা হচ্ছে আমাদের মনের বাসনা। এখন কে দলে আসবে কে আসবে না, এইটা তো তাদের পারিবারিক সিদ্ধান্তের ব্যাপার। এইখানে তো পারিবারিক সিদ্ধান্ত তো আর কাউকে জানায় শোনায় তাহলে কিছু কি করে না। পরিবারতন্ত্রের এখন মধ্যেই এখানে বিএনপির রাজনীতিটা থাকবে? এখানে আমি বলি যে এখানে যেটা ব্যাপার, তারেক রহমান সাহেব যেহেতু ওনার মা গেছেন দীর্ঘদিন পর এবং অসুস্থ মা, স্বাভাবিক কারণে ওনার জন্য তো ওনাকে ব্যস্ত থাকতে হচ্ছে, চিকিৎসাপত্র সমস্ত কিছু। তো সেখানে ওনার স্থলাভিত্তিক যদি ওনার কন্যা হয়, তো সেটা নিয়ে সুদূর প্রসারী ভাবার কিছু নাই, এটাকে আমরা নর্মাল ভাবেই ভাবতে পারি প্রথমত। হুম। আর দ্বিতীয়ত, পারিবারিক রাজনীতি আপনি এশিয়াতে পরিবারের বাইরে এশিয়া উপমহাদেশের রাজনীতিকে আছে, আদতে নাই। আর যেটুকু আছে মৌলবাদ, যেমন বিজেপি মৌলবাদ, হিন্দু মৌলবাদ। আপনি পাকিস্তান দেখেন, ভারত দেখেন, শ্রীলঙ্কা দেখেন, নেপাল দেখেন, ভুটান দেখেন, তো বাংলাদেশ তো তার ব্যতিক্রম কিছু হবে না। কিন্তু আমার কথাটা হচ্ছে পারিবারিক রাজনীতি হোক আর যেভাবেই হোক, রাজনীতি করে আসছে কিনা। তারেক রহমান সাহেব 2096 সাল থেকে, ধরেন 2001-এর আগের থেকেই, 96 সাল থেকে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করা। এতদিনে উনি একটা এমপিও টিকিট চাননি, এমপি পর্যন্ত হননি। তো এটা তো তার জন্য স্যাক্রিফাইস। ইচ্ছা করলে তাকে সবাই তো এক বাক্যে বলতো যে না উনি এমপি হোক। তো দেখেন সেখানে সে স্যাক্রিফাইস করেছে। আজকে ওনার 58-60 বছর বয়স। তো এই বছর বয়সে 96 সাল থেকে দল করে, পার্টি করে, ভালোতে মন্দতে কষ্টেতে সবকিছুতে থাকার পর, এবং 111 সরকারের যে নির্যাতন, তার মাজার হাড় ভেঙে দেওয়া, কোমর ভেঙে দেওয়া, যে মানসিক শারীরিক যন্ত্রণা, কষ্ট, তারপরে তিনজন তিন জায়গায়, ভাই, ছোট ভাই এক জায়গায়, সে আর এক জায়গায়, মা এক জায়গায়, এই যে কারোর সাথে কারোর সাক্ষাৎ নাই, দেখা নাই, কোনো কিছু নাই, এই যে যন্ত্রণা, এই যন্ত্রণা তো কম করলো না। তো তার এই যন্ত্রণাগুলো কি পার্টির জন্য স্যাক্রিফাইস দা, দেশের জন্য কি স্যাক্রিফাইস দা? এটা কি শুধু পারিবারিক রাজনীতি ধরবো কেন? আজকে দেখেন, অনেক এমপি মারা গেলে তার স্ত্রী কন্যাকে নমিনেশন দেওয়া হয়, তারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট না। এটাকে আপনি পারিবারিক রাজনীতি বলতে পারেন? আমি পাপিয়া ছাত্র জীবন থেকে ছাত্র দল করে আসছি,
আমার বিয়ে হয়েছে 94-এ, আর আমি রাজনীতি করি হচ্ছে 86 সাল থেকে, 81 সাল থেকে। আমি 86-তে একবার ভিপি হয়েছি, 89 একবার ভিপি হয়েছি। কেন্দ্রের রাজনীতির সাথে আমি জড়িত। আমি রাকসুর এজিএস ক্যান্ডিডেট ছিলাম, ওই নির্বাচনটা হয় নাই। তো তাহলে এখন আমাকে যদি বলে যে হারুন আর পাপিয়া, তা বলছে অবশ্য তাই অনেকেই, যে হারুন আর পাপিয়া একই পরিবারের, পাপিয়াকে নমিনেশন দেওয়া হবে না, পাপিয়াকে পোস্ট দেওয়া হবে না, হারুন যেহেতু নমিনেশন পায়, ও যেহেতু পায়, একে নর্মাল একটা কিছু দিয়ে রাখো। এটাও তো আমার জন্য ইনজাস্টিস হবে, তাই না? কারণ আমার স্বামী মরবে, আমি এমপি হব, এটা তো আমার প্রত্যাশাই নাই। আমি চাই আমি আগে মারা যাবো, আমার স্বামী যতদিন বেঁচে থাকবে ততদিন সে এমপি থাকবে। কিন্তু আমার যে স্বীকৃতিটা, আমার যে কন্ট্রিবিউশনটা, এখানেও দেখেন আমাকে ওই পারিবারিকের ভিতরেই কিন্তু ধরে আনছে, নিয়ে এসে আমি আমার জায়গাতে আমি পৌঁছাতেই পারছি না, এবং কোনোভাবে আমার পক্ষে পৌঁছানোই সম্ভব না। তো এই বাস্তবতাটা তো আমি মেনে নিলাম পার্টি করার পরও। তো তারেক রহমান সাহেব এতদিন কষ্ট করে পার্টি করে, জেল খেটে, মামলার আসামি হয়ে, ভাই ছাড়া, মা ছাড়া, ভাস্তা ছাড়া, ভাস্তি ছাড়া, কি নির্মম জীবনযাপন করলো। এরপরে ওনাকে পারিবারিক রাজনীতির অংশ হিসেবে বিএনপির কাণ্ডারি হওয়া, এখানে আমার আপত্তি আছে। না, তারেক কারণ উনি রহমানকে ওনার যোগ্যতা পরিবারতন্ত্র এবং তারপরে জাইবা রহমানের আগমন, সেখানেই আসলে প্রশ্নটি করছে যে জাইবাকে জাইমা রহমানের রাজনীতিতে। হ্যাঁ, একটা ব্রেকফাস্ট নিয়ে আগমন, এটা বলাটা ঠিক হবে না। আচ্ছা। এই জাইমা রহমানও দেখেন, ওর বাবা যখন জেলে ছিল, জাইমাকে তো বাবা ছাড়া কষ্ট করতে হয়েছে। ওর মাকে যখন আহ, বারবার নিয়ে যাচ্ছিল কোর্টের বারান্দায়, শিশু বাচ্চা হিসেবে তো সে কষ্ট পেয়েছে। তো তার জাইমার স্যাক্রিফাইসটা তো কম না। এবং দাদিকে জানের চেয়ে বেশি ভালোবাসে, দাদি ছাড়া দীর্ঘদিন তাকে থাকতে হচ্ছে একা। চাওয়ার ইচ্ছা আছে, দেখার, যাওয়ার, চাওয়ার, পাওয়ার, কিন্তু পাচ্ছে না। এইটাও তো জাইমার জন্য কিন্তু জীবনে কম জাইমার তো স্যাক্রিফাইস দেশে না। আসতে কোনো বাধা ছিল না। জাইমার দেশে আসতে বাধা ছিল না, কিন্তু আমাদের বাধা ছিল। আমরা পার্টির নেতাকর্মী সমর্থক, আমাদের বাধা ছিল যে তাকে দেশে আনার এখন দরকার নেই। কারণ আওয়ামী লীগ যে হিংস্র একটা সংগঠন, আমার মতো পাপিয়াকে 40টা মামলার আসামি করে দিনের পর দিন রিমান্ডে নিয়ে যে থানাতে, ডিবি অফিসে, র্যাব অফিসে বসায় রাখে, তো এটা জাইমা কেন সম্মুখীন হবে? আপনি বিএনপির একজন অ্যাক্টিভ রাজনীতির সুস্থ কর্মী, পরিবেশ হতো, আপনি বিএনপির একজন অ্যাক্টিভ কর্মী, আপনার ব্যাপারে তো মানে রাজনীতির পরিবেশ সুস্থ হোক, হলে জাইমা আসবে। মানে একদম আসলে সমস্যা কি, জাইমারা তো কণ্টকাকীর্ণ পরিবেশ মানে নেতাকর্মীরা ভোগ করবে, আর যখন সুষ্ঠু পরিবেশ আসবে, একদম সব ঠিকঠাক হবে, তখন নেতারা আসবেন। না, কন্টাকীর্ণ না। এখানে ব্যাপার হচ্ছে কি, প্রতিশোধের মুখে আমরা ফেলতে দিতে চাই না। আমার রাজনৈতিক ভবিষ্যৎ কাণ্ডারি লাগবে, আমার রাজনীতিতে উত্তরাধিকার লাগবে, আমার রাজনীতিতে প্রজন্ম লাগবে। তো উত্তরাধিকার কাণ্ডারি প্রজন্ম তারেক রহমান, তারেক সাহেবের পরে ওনাদের পরিবার নির্ধারণ করবে কে হবে। তো সেইখানে আমি কেন হুমকির ভিতরে ফেলে আমি তাদেরকে ঝামেলায় ফেলবো? আমাদের গায়ের উপর দিয়ে যাক জ্বালা যন্ত্রণা, আমি যদি বহন করতে চাই, আমার যদি আকুতি থাকে যে আপনি আসবেন না, আমি যদি হাত পা ধরে কাঁদি, তো কর্মী হিসেবে আমার কান্নাটা, আমার চাহিদাটা, আমার প্রত্যাশাটা, তাকে তো বিচার করতে হবে, কিন্তু আমরা আমরা বিশ্লেষণ করতে আমরা হবে। 5ই আগস্টের পরে নেতাকর্মীদের কাছ থেকে শুনেছি যে আপনারা চান শীঘ্রই তারেক রহমান ফিরে আসুক, কিন্তু তারেক রহমান এখনো ফিরছেন না। কবে ফিরবেন না, সে এটা বিষয়ে ঠিক কোনো কথা না। ধারণা আছে? না, তা বেগম খালেদা জিয়া যেহেতু এখন গেছে, আর উনি লন্ডনে থাকেন, ওনার কাছে গেছেন উনি, তো ওনার কাছে যেহেতু গেছেন, আমরা বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা চাই। আর বাংলাদেশ হাসিনা মুক্ত বাংলাদেশ হয়েছে, হাসিনার মতো কোনো প্রেতাত্মা যদি আবার আসে, এটা উৎখাত করার জন্য আমরা যথেষ্ট। কিন্তু আমরা বেগম জিয়ার সুস্থতা চাই। এবং তারেক রহমান ওখানে তার অধীনে যেহেতু আছেন, এবং উনি সার্বিক তত্ত্বাবধান করছেন, উনার যে কাজটা ওখানে, এটা তো আমরা বাংলাদেশ থেকে করতে পারি নাই। বলেন, ওইখানে যে চিকিৎসাটা ওনাকে যেটা দরকার, সেটা কি আমরা দিতে পারছি? বাংলাদেশে দিতে তো পারি নাই। তাহলে বেগম জিয়ার দীর্ঘায়ু হোক, বেগম জিয়ার শারীরিক সুস্থতা ফেরত পাক, এটা আমাদের নেতাকর্মীর সবার প্রথম প্রত্যাশা। আর তারেক রহমান সাহেব যেটা বলছে আমরা তো সেটাই করছি, এর বাইরে তো না। ফিজিক্যালি আসলেই কাজ হবে, আর আমাদেরকে কর্মসূচি দিলে কাজ হবে না, তা কিন্তু না। জি। যেখানে যে অবস্থাতে যা বলবেন আমরা তাই তাহলে করবো। আপনারা যে দ্রুত নির্বাচন চাচ্ছেন, তারেক রহমান যদি দেশে না আসেন, তাহলে আপনারা নির্বাচনটা মানে কিভাবে করবেন? তারেক রহমান কি নির্বাচন করবেন না? তারেক রহমান নির্বাচন করবে কি করবে না ভবিষ্যৎ বলে দেবে। কারণ দল আছে, দলের সবকিছু, একমাত্র 300 সিটের একমাত্র তারেক রহমানের কথা আপনি বলছেন, তো 299 জনই তো দেশে আছে, 299 জনই তো দেশে আছে। তো
তো সমস্যা তো নাই। কিন্তু আমাদের রাজনীতি তো তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী যদি ফেস দেখে আমরা অভ্যস্ত, যে যেমন আমরা এখন জানি বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এটা আপনাদের মুখ থেকে আমরা বহুবার শুনেছি। সেজন্য এই প্রশ্নটা যে প্রধান নেতা তিনি কি নির্বাচন করবেন না, বিবিসির একটা সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও এই প্রশ্নটা করা হয়েছিল, যেটা আমি এখন আপনাকে করছি। তিনি বলছিলেন যে 18তে আমরা নির্বাচন করি নাই, মানে তখন তো তারেক রহমানকে ছাড়াই নির্বাচন করা হয়েছে, বেগম জিয়াও জেলে ছিলেন। হ্যাঁ আবারও কি ওরকম একটা পরিস্থিতির জন্য আপনারা প্রস্তুত, মানে তাদেরকে ছাড়াই নির্বাচনের জন্য? দেখেন, কে চায় যে হচ্ছে দলের প্রধান ছাড়া নির্বাচন করতে, কিন্তু রাষ্ট্র যদি সেই ধরনের কোনো পরিবেশ সৃষ্টি করে, তো রাষ্ট্রের ওই ধরনের বিরূপ পরিবেশ প্রতিহত করার যে প্রক্রিয়া এবং যে প্রচেষ্টা, সেটা তো আমরা করবোই, করেই তখন আমরা একটা বিহিত ব্যবস্থা করব। জি, একদম শেষের আমাদের দিকে তো আসে। ভালো আমি তারেক লাগবে। রহমানের প্রশ্নটা করছিলাম যে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না, এটি আমরা জানলাম, তার পরিবর্তে তার মেয়ে যাচ্ছেন, জাইমা রহমান। একটা মানে বিষয়, উইকিলিক্সের একটা ফাঁস হওয়া নথি ছিল যেখানে তারেক রহমানের সম্পর্কে অনেক নেতিবাচক বিশেষণ ব্যবহার করা হয়েছিল, সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, ইত্যাদি নানান রকম নেতিবাচক, আপনিও সেটি নিশ্চয়ই শুনেছেন। এবং তাকে যেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেওয়া হয় সেরকম একটা প্রস্তাবনা বা আহ্বান ছিল বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে, সেটি পাঠানো হয়েছিল তার বার্তায়, সেটি ফাঁস করেছিল পরবর্তীতে উইকিলিক্স। এরকম কোনো নিষেধাজ্ঞা বা এরকম কোনো বিষয় কি এখনো বলবৎ আছে? তারেক রহমানের কি আমেরিকায় যেতে কোনো বাধা আছে? এই বিষয়টি কি আপনারা জানেন? এইটা আমি ব্যক্তিগতভাবে ব্যাপার জানি না, যেটা বলতে পারবো না। আর তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে 21শে আগস্ট বাংলাদেশে রই ঘটাইছে, 10টা আগস্ট বাংলাদেশে রই ঘটাইছে, ঘটায় ধরেন এগুলা একটা বিচার বহির্ভূত ভাবে কিভাবে একটা অবসরপ্রাপ্ত এসপি কে, কাহারাকে নিয়ে এসে, তারেক রহমান কোনো এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না, রাষ্ট্রীয় ক্ষমতা প্রভোগ করেন নাই, তাকে নিয়ে সেখানে জড়ায় ফেলা হলো। তো এই যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিল, আবার পুনরায় ইনভেস্ট করলো, রিইনভেস্টিগেশন করলো, এই যে এগুলি করেছে। এবং বাংলাদেশে 21শে আগস্ট থেকে সবকিছুর সাথে গোয়েন্দা সংস্থা জড়িত। ক্ষমতায় থাকলেন জড়িত আপনারা, আর সব হয়েছে করলো হ্যাঁ, সব করেছে আপা, সব করেছে। কারণ ডিজিডিএফআই, এনএসআই থেকে শুরু করে সবার কাছেই তথ্য, যে একবারে এবং একমাত্র হাসিনাই জানতো যেটা করছে। এস এম কিবরিয়া হত্যা, এটাও শেখ হাসিনা জানতো, রকে দিয়ে করেছে। আজও কালো তার ছেলেই প্রকাশ করবে, এস এম কিবরিয়া, আপনি দেখবেন। তারপরে আপনার এই যে মানে ব্রিটেনের রাষ্ট্রদূত আবারও আনোয়ার একই প্রশ্ন, সাহেবের উপরে। আপনারা ক্ষমতায় ছিলেন, বিএনপির সময় 21শে আগস্ট 10টা কষ্ট হ্যাঁ, মামলা বা 10টা কষ্ট আমরা ঘটনা, এখানে মানে আওয়ামী লীগের আপনারা ক্ষমতায়, ক্ষমতায় ছিলেন আর শেখ হাসিনা রকে দিয়ে করিয়েছে? শেখ হাসিনা 100% রকে দিয়ে করিয়েছে, এবং এগুলো করেছে শুধু দুই দলের ভিতরে মুখ দেখা দেখি যাতে বন্ধ হয়, বাংলাদেশের রাজনৈতিক কোনো স্থিতিশীলতা না থাকে, এবং ভারত তাদের মতো একটা করদ রাজ্য বাংলাদেশে বানাতে পারে, এবং বাংলাদেশের নির্বাচন থেকে শুরু করে সমস্ত কিছুতে ভারতের একচেটিয়া দখলদারিত্ব থাকে। এই কথাটা আপনার নিশ্চয়ই 15 বছর পরে এখন আপনি যদি বিশ্লেষণ করেন একজন সাংবাদিক হিসেবে, আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন আপা। তাহলে আর এই কারণে বাধ্য হবেন যে আপনাদেরকে বাংলাদেশ, নির্বাচিত করে ক্ষমতায় আনবার কি দরকার, মানে যদি রই আসলে এই ধরনের না আপা কর্মকাণ্ডগুলো আমি চালিয়ে বলি যায়? যে বাংলাদেশের এই যে যতগুলো চুক্তি হয়েছে, এই চুক্তিগুলা কোনো পার্লামেন্টের মেম্বাররাও জানে না। 2008 থেকে 2014 আমি এমপি ছিলাম, আমি নিজেও কিন্তু জানি না, জানে একমাত্র শেখ হাসিনা। এবং আপনি দেখেন যে 5ই জানুয়ারি 2014 একটা স্বাধীন রাষ্ট্রে, মুক্তিযুদ্ধের রক্তের বিনিময়ে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ, সেখানে কিভাবে সুজাতা এসে, পররাষ্ট্র সচিব এসে, নির্বাচন কমিশন এবং এরশাদ সাহেবকে দিয়ে এই যে একটা প্রক্রিয়া করে নির্বাচনে যাইয়ে প্রত্যাহার করে ফেলেছে এরশাদ সাহেব। প্রত্যাহারটাকে কিভাবে বৈধ দেখায় আপা, বলে রাষ্ট্রীয় ক্ষমতা থাকলে কিনা করা যায়? প্রত্যাহারকে বৈধ দেখালো, দেখা নির্বাচন সমঝোতার ভিত্তিতে সিট টিট সব দিয়ে 5ই জানুয়ারি 2014 নির্বাচন করলো। 18তে আপনি দেখলেন কি অবস্থা। 111-এ প্রণব মুখার্জি নিজে আসছে বাংলাদেশে, এসে শেখ হাসিনার সাথে দেখা করছে, ওর প্যারাডোতে মুক্তি নিয়ে তাকে লন্ডনে নিয়ে গেছে কানের চিকিৎসা বলে, নিয়ে যেয়ে সেখানে কিভাবে সমঝোতা করে ক্ষমতায় আসা যায়, প্রত্যেকটা প্রেক্ষাপট উন্মুক্ত। আপনি আমাকে প্রশ্ন যথার্থই এপিটোপিট হিসেবে করলেন যে আপনি থাকবেন ক্ষমতায় আর করবে বাংলাদেশে। আমি ক্ষমতায় আছি জন্য তো করছে, কারণ আমি ক্ষমতায় আছি, জনগণ আমাকে ভোটে বসিয়েছে, ভারত আমাকে বসায়নি। ভারতের সাথে করে চুক্তি করে বাংলাদেশকে পরদ রাজ্যের প্রতিশ্রুতি দিয়ে তো আমি ক্ষমতায় আসেনি। এইখানেই হচ্ছে আওয়ামী লীগের সাথে বিএনপির পার্থক্য, আর ভারতের সাথে কিন্তু সম্পর্কের পার্থক্যটা কোথায় পার্থক্য হলো, যখন বিএনপি। রয়ের হাত থেকে আপনারা তো জনগণকে মানে আটকাতে পারলেন না, রয় সেই সবকিছু করছে, 21শে আগস্ট আপা করছে। আপনার আপনার আমেরিকাতে তৎপর, আপনার আমেরিকাতে তৎপর, আপনার কানাডাতে হ্যাঁ, হ্যাঁ। তৎপর, এবং ওইখানে শিখ নেতাদেরকে হত্যা করছে। বাংলাদেশের আমাদের ক্যাপাসিটি নাই রকে থামানোর, আমেরিকার ক্যাপাসিটি নাই রকে থামানোর। কানাডার জাস্টিন ট্রুডো আজকে রকে নিয়ে কত ঝামেলায় পড়লো, এবং শিখ নেতাকে যেভাবে হত্যা করলো। এবং আপনাদের অনেক আদালতে জাজমেন্ট পর্যন্ত আসছে, মামলাতে
ইয়ে আসছে প্রকাশ্যে, যেখানে জড়িত। তো এর আমেরিকা যদি ওকে মোকাবেলা করতে না পারে, কানাডা যদি না পারে, ব্রিটেন যদি না পারে, তো বাংলাদেশের মতো আষ্টে পৃষ্ঠে লাগা একটা রাষ্ট্র ভারতের, এইখানে আমরা কতটুকু ক্যাপাসিটি, কতটুকু ক্যাপাবল, মানসিকভাবে আমরা অনেক ক্যাপাবল, মানসিকভাবে আমরা রকে মোকাবেলা করতে চাই। কিন্তু রয়ের যে প্রচারণা এবং রয়ের যে মানে গতিবিধি, এইটা ট্যাকেল দেওয়া খুবই দুষ্কর, যেটা আপনাদের দেশ পারে নাই, কানাডাও পারে নাই। এই জন্য আমাকে দোষারোপ করে লাভ নাই আপা। আমাকে জনগণ ভোট দিছে, ভারতের ওখানে গাত্রদাহ। আমি ভারতের সাথে চুক্তি অবৈধ করব না, ওখানে ভারতের গাত্রদাহ। তাহলে আমি যাতে ক্ষমতা আসতে না পারি, এমন সেন্সিটিভ ঘটনা রকে দিয়ে ভারতই ঘটাইছে, ভারতই ঘটাবে এবং ভারতই ঘটালো। আজকে শেখ হাসিনা কিভাবে নিরাপদ সহকারে ভারতে কেন যাবে? আর কোনো রাষ্ট্র নাই, তো সেখানে আর কোনো দেশ সেখানে নাই। আপনারা যখন এটা তো মামলা প্রমাণিত চালালেন, হয়। 21শে আগস্টের মামলা হলো, ওটা পুরনো কথা আর কি, তবুও আসছে যে সেই সময় মামলা হলো, তখন জজ মিয়া আসলো কেন? রয়ের কোনো ব্যক্তি কেন আসলো না সেই মামলা যখন হলো? জর্জ মিয়া কেন আসলো? রকে নিয়ে সে রাষ্ট্রীয়ভাবে জবাবদিহি করার মতো বাংলাদেশের যে শক্তি, সামর্থ্য এবং যে ক্ষমতা, এবং তাদেরকে আইনের আশ্রয় আনা, এইটা একটা রাষ্ট্র হিসেবে আর এক রাষ্ট্রের কখনোই যে আন্তর্জাতিক আইন বলেন, এক রাষ্ট্রের সাথে আর এক রাষ্ট্রের যে চুক্তিগুলো ছিল অতীতে, কোনোভাবে কাভার করা যায়নি আপা, কোনোভাবেই কাভার করা যায়নি। কিন্তু এটা বাস্তব সত্য কথা আপনাকে আমি বললাম, যে বাংলাদেশের সংগঠিত 21শে আগস্ট, 10টা আগস্ট, এসএম কিবরিয়া হত্যা এবং আপনার ব্রিটেনের রাষ্ট্রদূত আনোয়ার সাহেবকে সিলেটে যে ঘটনা ঘটালো, এগুলো প্রত্যেকের সাথে পরিকল্পিত ভাবে করে বাংলাদেশকে অস্থিতিশীল করে, এগুলো করছে জন্যই তো বাংলাদেশকে 15 বছর ক্ষমতার বাইরে রাখা এদের পক্ষে সহজ হয়েছে। এবং হাসিনাকে তারা রাখার ক্ষেত্রে এগুলোই হচ্ছে তারা তৈরি করছে, যাতে নিষ্কলুষ ভাবে 15 বছর থাকতে পারে। দেখেন, ভারত কোনো ট্রানজিট দেয় নাই। ভারত ব্রাহ্মণবাড়িয়ার কি কি নিচ্ছে না নিচ্ছে আমরা কিচ্ছু বলতে পারবো না। আমাদের গ্যাস ভিতর দিয়ে লাইন করে ভারতের কাছে কতটুকু যাচ্ছে, আর আমরা সিলিন্ডার গ্যাস ইউজ করতেছি, এটাও আমরা বলতে পারবো না। আজকে পানির ন্যায্য হিস্সা আমাদের হয় নাই, আমাদের তিস্তা চুক্তির বাস্তবায়ন হয় নাই। তাহলে একচেটিয়া যা নিচ্ছে হাসিনার কাছ থেকে ভারতীয় উপকৃত হয়েছে। তাহলে বিএনপিও সেগুলো ভারতের আদায় করতে মনোনীত পারে না, সরকার বিএনপিও ক্ষমতা ছিল 15 বছর, না হয় হাসিনা না, সরকার, আদায় কিন্তু করা অন্য এখনো কথা জিনিস হচ্ছে যে যে আপা। চুক্তিগুলো পাবলিশ আদায় করার কথা করাটা দাবি করা অন্য হচ্ছে, সেটাও জিনিস এখনো করা হচ্ছে না, সেটি বা কেন? আপা। আদায় করাটা হচ্ছে ভিন্ন জিনিস। আমি ট্রাই করলাম, কিন্তু ভারত দিতে অপারগতা প্রকাশ করলো। ভারত দিবে না আমাকে, কারণ আমি তাকে কোনো কন্ডিশন করে আসি নাই। আমার খুব ভালো করে মনে আছে, টাটা কোম্পানি বাংলাদেশে এসে গাড়ির ইয়ে করতে চেয়েছিল, মেরামতের কারখানা করতে চেয়েছিল। বেগম খালেদা জি স্ট্রেট বলছে যে তুমি বাংলাদেশের মাটি ইউজ করলে মাটির ভাড়া দিবা, আর বাংলাদেশের জনগণের যে গ্যাস তুমি ব্যবহার করবা, গ্যাসের দাম দিবা। তখন টাটা কোম্পানি কিন্তু চলে গেছে। এখন বিনা পয়সা আমার মাটি, আমার গ্যাস, জনগণের হকদার এই মাটি আর গ্যাসের। আমি ভারতকে দেয়ার কে? জনগণ আমাকে ভোট দিচ্ছে তাদের সম্পত্তি, সম্পদ, তাদের অধিকার রক্ষা করার জন্য, বিলি বন্টন করার জন্য না। তো আমি তো বিলি বন্টন করিনি। আমার দোষ ধরেন, ব্যর্থতা ধরেন, অযোগ্যতা ধরেন, আমি তো ভারতের কাছে দেশের মাটি বিলি করিনি। আমি ভারতের কাছে দেশের আপনি যেমন অভিযোগ সার্বভৌমত্ব করছেন, এই তুলে দিইনি অভিযোগগুলো হাতে। যেমন আপনি প্রমাণ দেখাতে পারেন না, তেমনি আমরা আওয়ামী লীগের কাছ থেকেও শুনছি গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে বিএনপি ক্ষমতায় আসছে, তারও কোনো প্রমাণ আমরা চেয়েও কখনো পাইনি। না, তার না তার তার প্রমাণ আপনি পান নাই। কিন্তু আমি যেটা বললাম, এটা হচ্ছে আপনি যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন, আওয়ামী লীগও আপনার কাছে বলবে, এবং তৎকালীন সময় প্রশাসনিক দায়িত্বে যারা ছিল তারাও আপনাকে বলবে। ভারতের কোনো সাংবাদিককে জিজ্ঞেস করে তারা এই সত্যতা প্রকাশ করবে। তারা আসলে আমার সাথে যখন কথা হয়, তাদেরকে আমি এই কথাগুলো জিজ্ঞাসা করলে তারা ঠিক এই কথাটা বলে না। এটাই এক এক দলের কাছে এক এক বাংলাদেশে রকম যদি ভার্সন থাকে। পাওয়া যায় আসলে কথাগুলোর। যাই হোক, আপা, আসিফ আমি হাসান দল না, পাপিয়া। আমি দল অবশ্যই, জি। কিন্তু আমি দলীয় দলীয় কথা নিয়ে আমি নিরপেক্ষ বক্তব্য রাখি না। যেটা নিরপেক্ষ মানে কি, রাষ্ট্র এবং জনগণের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো, এগুলো আমি আমার নিরপেক্ষ চিন্তা চেতনা দিয়ে রাখি। 21শে আগস্টের ঘটনা আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি, এইরকম ঘটনা যখন ঘটছে তখন আমাদের মন মানসিকতা খুবই খারাপ হয়েছে, এবং আমরা সবাই মিলে দৌড়ায় গেছি প্রধানমন্ত্রীর দপ্তরে, প্রত্যেকের গালে হাত, প্রত্যেকে নিশ্চুপ। এবং বেগম খালেদা যে বারবার ফোন দিছে শেখ হাসিনার বাসায়, যা আমি দেখতে আসতে চাই। তারপরে আইভি রহমানকে দেখার ওনার খুব ইয়ে ছিল, তো ফোন ধরে না, আজে বাজে ব্যবহার করে, প্রচন্ড মর্মাহত। তারপরে এইগুলো নিয়ে ধরেন সমস্ত বিশ্লেষণ হয়েছে, যে কার গাফিলতি, কিভাবে কি হলো। ওনারা তো মিটিং করতে চাইছিলেন অন্য জায়গায়, ওরা ভেন্যু চেঞ্জ করছে 2 ঘন্টা আগে। জি, জি, এই ভেন্যু দুই বিতর্কগুলো ঘন্টা আসলে আগে আজকের করছে। আলোচনায় এনে শেষ করা যাবে না, অতএব এগুলো হ্যাঁ, নাই আনি। শেখ 2 হাসিনা ঘন্টা ভ্যানিটি আগে ব্যাগে ভেন্যু করে চেঞ্জ নিয়ে গেছেন করছে। গ্রেনেড, না, এরকম ভ্যানিটি কথা। ব্যাগে শেখ হাসিনা নেয় নাই। শেখ হাসিনা বুলেট প্রুফ গাড়িতে গেছে, এবং যেই গাড়িটাতে গেছে সেই গাড়িটাতে বাসা ফেরত পাঠিয়ে দিচ্ছে। ফেরত পাঠাতে আর একটা গাড়ি ওনাকে আনতে গেছে। এবং বুলেট প্রুফ মার্সিডিজ ব্র্যান্ডের গাড়িতে যে বুলেট টাচ করতে পারে না, এটা যখন সে বলছে আমার গাড়ি ছিদ্র হয়ে গেছে, তখন ওই মার্সিডিজ ইয়ের লোকেরা আসছে,
তখন গাড়িটার আলামত হিসেবে জব্দ করতে দেয়নি, দেখতেও দেয়নি। হুম, হুম। তারপরে যখন আমেরিকা থেকে ইন্টারপোল আসলো, তখন এনারা সব বিমানে করে ভারতে গেলেন, ইন্টারপোলের সম্মুখীন হয়নি। তো বেগম খালেদা জিয়া জর্জ মিয়া নাটক না, নিরপেক্ষ তদন্তই চাইছিল, চেষ্টা করছিল, কিন্তু যারা ভিকটিম, যারা জি, ক্ষতিগ্রস্ত, তারা যদি সাহায্য না করে, এখানে আকাশ থেকে তো কিছু জি। করা আসিফ, সম্ভব আসলে না, পাপিয়া, নিরপেক্ষ, রাজনীতিতে বুঝছেন। অনেক অনেক বিতর্কিত বিষয় আছে যেগুলোর আসলে সমাধান হয়নি আর সামনে হবে বলে মনেও হয় না। সেরকম কোনো আভাসও আসলে সামনে দেখা যায় না। যাই হোক, আপনি অনেকগুলো ভালো আকাঙ্ক্ষার কথা বলেছেন, অনেকগুলো প্রতিশ্রুতির কথা বলেছেন। আমরা নিশ্চয়ই সেদিকে আশাবাদী হতে চাই যে সেগুলোর বাস্তবায়ন হবে। অনেক ধন্যবাদ আসিফ আশরাফি পাপিয়া, অনেকটা সময় আপনি আমাকে দিয়েছেন। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এককভাবে আপনি আমাকে সময় দিয়েছেন এবং আমার বলার আমি চেষ্টা করেছি। সুযোগটা পাওয়ার জন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, এবং আপনার এই চ্যানেলের যারা দর্শক শ্রোতা আছে, বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যেকে অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক ধন্যবাদ।